দুটো দিন পরাগের নজরবন্দি হয়ে রইল পারমিতা। এই দুটো দিন সাবধানেই থেকেছে। তারপর আবার আগের মতো স্কুল ফাঁকি দিয়ে অনিরুদ্ধর সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে লাগলো। আরেকদিন দুজনকে হাতে নাতে ধরে ফেলল পরাগ। সেদিন পারমিতাকে ইচ্ছে মতো মারল, মুখে যা আসলো তাই বলে বোনকে গালাগালি দিল। এমনকি পারমিতার বাবাও ঘটনাটা জেনে গেল। মেয়ের ব্যাপার নিয়ে স্ত্রীর সাথে প্রচণ্ড রাগারাগি করল। বাড়িতে এই নিয়ে বিরাট অশান্তি শুরু হলো। অনিরুদ্ধর জামাইবাবুর কাছে এই নিয়ে নালিশ দিয়েছিল পারমিতার বাবা। অনিরুদ্ধর জামাইবাবু কড়া কণ্ঠে বলে দিয়েছে, আগে ঘর ঠিক করেন, পরে পরের ছেলেকে বলতে আসবেন। আপনার বউ মেয়ে অনিরুদ্ধকে নিজেদের ঘরে ডেকে নিয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা একসাথে বসে গল্প করেছে। তখন আপনার জাত যায়নি, এখন কেন আমাকে বলতে এসেছেন? এই কথা শোনার পর পরাগ ক্ষেপে গেল। পারমিতাকে আর একা একা স্কুলও ছাড়ত না। পরাগই নিয়ম করে স্কুলে দিয়ে নিয়ে আসতো। একদিন রাতে পারমিতার সাথে অনিরুদ্ধ দেখা করতে এলো। দুজন পেছনের বাগানে দেখা করছিল। এই খবর পরাগ যেন কিভাবে জানতে পারলো। ও দোকানে ছিল, ওইভাবেই বাইক টান দিয়ে ছুটে এলো। দাদাকে দেখে পারমিতা ভয়ে এক দৌড়ে ঘরে চলে গেল। অনিরুদ্ধকে ইচ্ছে মতো পেটালো পরাগ। তার একটু পরে 2-4 জন বাইক নিয়ে এসে পরাগকে মেরে রেখে গেল। মার খেয়ে হাসপাতালে 3 দিন ভর্তি ছিল পরাগ। পারমিতার কাছে যে মোবাইল আছে জানতে পেরে পরাগ ফোনটা জোর করে নিয়ে ভেঙে ফেলল। এমনকি অনিরুদ্ধর সাথে যেন কোনোভাবেই যোগাযোগ না করতে পারে, তার জন্য বাড়িতে কোনো ফোন রাখত না। কত ঝগড়া, কত অশান্তি করেও পারমিতাকে কিছুতে আটকে রাখা সম্ভব হলো না। মায়ের খেয়ে দিব্যি কেটেও শিক্ষা হলো না পারমিতার। সেই ঘুরে ফিরে অনিরুদ্ধর সাথে ঠিকই গোপনে যোগাযোগ রাখে। পারমিতার মাধ্যমিক পরীক্ষার পর কোনো উপায় না পেয়ে সিদ্ধান্ত নেওয়া হলো, অনেক হয়েছে পড়াশোনা, আর পড়াশোনার দরকার নেই, ভালো পাত্র দেখে পারমিতাকে বিয়ে দিয়ে দেবে। বিয়ের কথা শুনে পারমিতা খাওয়া ঘুম বন্ধ করে দিল। অনিরুদ্ধ যে খারাপ ছেলে, একের পর এক প্রমাণ দিয়েও বিশেষ কোনো লাভ হলো না। পারমিতার ঘুরে ফিরে একটাই কথা, বিয়ে করলে অনিরুদ্ধকেই করবে। ছেলে দেখতে আসার একদিন আগে অনিরুদ্ধর হাত ধরে পালিয়ে গেল পারমিতা। পরাগ সারা এলাকা চষে ফেলল, কোথাও পারমিতাকে পাওয়া গেল না। এদিকে অনিরুদ্ধ নাকি কোথাও নেই। কারোর বুঝতে বাকি রইল না পারমিতা কার সাথে চলে গেছে। পারমিতার বাবা একমাত্র মেয়ের জন্য বুক চাপড়ে হাউমাউ করে কাঁদল। আলোকপর্ণা দেবীও খুব কাঁদছে। মেয়েটা যে এভাবে চলে যাবে তিনি বুঝতেই পারেননি, কিংবা বুঝতে পেরেছিলেন কাউকে কিছু বলেননি। অনিরুদ্ধ পারমিতাকে নিয়ে গিয়ে উঠল কুয়াকাটার একটা হোটেলে। বাড়ি থেকে কিছু আনেনি পারমিতা, 2 সেট রেডিমেড জামা কিনে দিল অনিরুদ্ধ। তারপর পারমিতাকে নিয়ে হোটেল রুমে গেল। একটানা অনেকক্ষণ জার্নি করে পারমিতা খুব ক্লান্ত হয়ে পড়েছে। হোটেল রুমে গিয়ে বিছানায় বসল। অনিরুদ্ধ ঘরের দরজা আটকে দিয়ে আচমকা জাপটে ধরল পারমিতাকে। পারমিতার ওড়নাটা গা থেকে একটানে খুলে ফেলে পারমিতার বুকের ভাঁজে মুখ গুজত অনিরুদ্ধ। আবেশে বিভোর হয়ে বিড়বিড় করে বলল, এতদিন ভয়ে ভয়ে তোমাকে জড়িয়ে ধরেছি, আদর করেছি, আজকের পর থেকে আর কোনো ভয় নেই। পরাগ যখন ওদের ব্যাপারে জানতে পারল, তার কিছুদিন পরেই পারমিতাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ঘুরতে যাওয়ার নাম করে একদিন কালী মন্দির থেকে বিয়েটা সেরে ফেলেছিল অনিরুদ্ধ। নিজের বিয়ে করা বউকে এতদিন শুধু দূর থেকেই ভালোবেসেছে অনিরুদ্ধ, আজ এত কাছে পেয়ে একদম হুঁশ নেই। পারমিতার কোমর জড়িয়ে ধরে ঠোঁট দুটো আঁকড়ে ধরল অনিরুদ্ধ। পারমিতা খুব ছটফট করতে করতে একসময় থেমে গেল। অনিরুদ্ধ পারমিতাকে নিজের কাছে টেনে নিল। পারমিতা বেসামাল হয়ে জড়ানো কণ্ঠে বলল, আমার খুব ভয় লাগছে। অনিরুদ্ধ পারমিতাকে কোলে তুলে নিয়ে বলল, ভয় নেই, আমি আছি তো। আদরে আবেশে পারমিতাকে পুরোপুরি উন্মাদ করে দিল অনিরুদ্ধ। অসহনীয় আদরের যন্ত্রণা সহ্য করতে না পেরে ভয় পেয়ে কেঁদে ফেলল পারমিতা। অনিরুদ্ধ নিজের মাঝে নেই। পারমিতার ননির শরীরের বাঁকে বাঁকে উষ্ণতা ছড়িয়ে দিতে দিতে
ও অন্য এক জগতে চলে গেল। পারমিতা 2 হাতে মুখ ঢেকে শব্দ করে কেঁদে দিল। অসহ্য ব্যথায় পেট জ্বলে আসছে। এই প্রথম অনিরুদ্ধ বিরক্ত হলো। এত ন্যাকামি অনিরুদ্ধ খুব কম দেখেছে। বয়স কম, একটু ন্যাকাতে হবে স্বাভাবিক। 5 দিন ওরা কুয়াকাটা রইল। এরপর রওনা হলো অনিরুদ্ধর বাড়ির উদ্দেশ্যে। পারমিতার বাবার ঘনিষ্ঠ বন্ধু, পেশায় উকিল। উনি অবশ্য বলেছিল ছেলের নামে কেস দিতে, বাকিটা তিনি সামলে নেবে। পারমিতার বাবা রাজি হয়নি। মেয়ে যদি সবার সামনে অনিরুদ্ধকে চায় তখন তার সম্মান থাকবে না, এমনিতেই তো মান সম্মান চলে গেছে। এর থেকে দুজনকে কোর্টের মাধ্যমে বিয়ে দিতে চান তিনি, যেন অনিরুদ্ধ কখনো পারমিতাকে ছাড়তে না পারে। পারমিতার বয়স কম, আপাতত কোর্টের মাধ্যমে বিয়ে দেওয়া সম্ভব হবে না। তিনি স্ত্রীকে সাথে নিয়ে পারমিতার শ্বশুরবাড়ি গেলেন। সেখানে একটা মন্দিরে ধর্মীয়ভাবে পারমিতার বিয়ের ব্যবস্থা করা হলো। অনিরুদ্ধর হাতে পারমিতাকে তুলে দিয়ে স্ত্রীকে নিয়ে চলে এলেন তিনি। সবাই কত জোরাজুরি করলো কিছু খাওয়ার জন্য, অন্তত মিষ্টিমুখ করার জন্য ভুলেও কিছু খেলেন না তিনি। মেয়ে যখন নিজের পছন্দে বিয়ে করেছে, সংসার করুক। যখন 18 বছর পূর্ণ হবে তখন কোর্টের মাধ্যমে বিয়ে দেওয়া যাবে। বাবা মা চলে যাওয়ার পরে পারমিতার একটু মন খারাপ হলো। তবে বাবা যে ওদের বিয়েটা এত সহজে মেনে নেবে পারমিতা স্বপ্ন ভাবতে পারেনি। অনিরুদ্ধর বাড়ির সবাই অবশ্য পারমিতাকে দেখে পছন্দ করেছে। শুরু হলো পারমিতার নতুন সংসার জীবন। প্রথম প্রথম বেশ কিছুদিন ভালো কাটলেও ওদের সংসারে অশান্তি শুরু হয়ে গেল। একটা কাজে ভুল হলেই কথায় কথায় পারমিতার শাশুড়ি অনিরুদ্ধর কাছে পারমিতার নামে নালিশ দেয়। পারমিতা এই কাজ পারে না, ওই কাজ পারে না, এমন অকর্মার ঢেকিকে কি দেখে বিয়ে করেছে অনিরুদ্ধ। আসলে ওনার ক্ষোভ অন্য জায়গায়। উনি ভেবেছিলেন পারমিতার বাবার অবস্থা ভালো, যেহেতু বিয়েটা মেনে নিয়েছে তাহলে অবশ্যই মেয়েকে কিছু না কিছু দেবে। অথচ বিয়ের 1 মাস হতে চলল, এখনও মেয়েকে কিছুই দেয়নি, আর না মেয়ের জামাইকে নেমন্তন্ন করেছে। এই ক্ষোভ থেকেই তিনি পারমিতার সাথে খারাপ ব্যবহার করতে লাগলেন। প্রথম প্রথম শাশুড়ির কটুবাক্য শুনে অনিরুদ্ধকে বলে দিত পারমিতা। অনিরুদ্ধ পারমিতার হয়ে প্রতিবাদ করলেই ভদ্রমহিলা রেগে যেতেন খুব। ছেলের সাথে ঝগড়া বাঁধিয়ে দিতেন। ছেলেকে ফাঁস করে তারপর মায়া কান্না জুড়ে দিতেন। প্রায় প্রতিদিনই সংসার অশান্তি লেগে থাকত। এক সময় অনিরুদ্ধ বিরক্ত হয়ে মাকে কিছু না বলে উল্টো পারমিতাকে বকাঝকা করত। মানিয়ে নিতে বলতো। পারমিতা ঠিকমতো কাজ যেহেতু করতে পারে না, বড়দের কথা একটু আধটু শুনতেই হবে। পারমিতার জেদ প্রচুর। ঝগড়া লাগলেই না খেয়ে থাকতো, নিজের হাত নিজে কেটে ফেলত। প্রথম প্রথম অনিরুদ্ধ সময় নিয়ে পারমিতার রাগ ভাঙাতো, কিন্তু আস্তে আস্তে মনের দিক থেকে একটু একটু করে দূরে সরে যেতে লাগলো। ইদানিং রাতে বাড়িতে থাকে না অনিরুদ্ধ। কোথায় যায় সারা রাত, কোথায় থাকে কি করে বলে যায় না, ফোন বন্ধ করে রাখে। চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যায় পারমিতা, কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলে। পরের দিন বাড়িতে ফিরে এলে পারমিতা কতভাবে জিজ্ঞেস করে কোথায় ছিলে সারা রাত। অনিরুদ্ধ একগাদা মিথ্যে কথা বানিয়ে বলে। পারমিতার বিশ্বাস হয় না, জেদ চেপে যায়, মুখে যা আসে তাই বলে দেয় অনিরুদ্ধকে। অনিরুদ্ধ রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, পারমিতার গায়ে হাত তোলে। পারমিতা স্তব্ধ হয়ে যায়। এই অনিরুদ্ধকে চিনতে বড় কষ্ট হয়। অনিরুদ্ধ যে নিয়মিত নেশা করে বিয়ের পর বেশ বুঝতে পারে পারমিতা। এ নিয়ে কিছু বললে পারমিতাকে মারধর করে অনিরুদ্ধ। আবার যখন নেশা কেটে যায়, রাগ নিয়ন্ত্রণ হয়, পারমিতার পা ধরে ক্ষমা চায় অনিরুদ্ধ। এভাবেই দিনগুলো যাচ্ছিল। একদিন অনিরুদ্ধকে পুলিশে ধরে নিয়ে গেল। অনিরুদ্ধর কাছে নেশাদ্রব্য পাওয়ার অপরাধে। অনিরুদ্ধর দাদা অনিরুদ্ধকে জামিন করিয়ে এনে রিহাবে দিয়ে দিল। অনিরুদ্ধ কিছুতে রিহাবে যেতে চাইল না। লোকগুলো জোর করে অনিরুদ্ধকে নিয়ে গেল। দাদাকে শাসিয়ে গেল অনিরুদ্ধ। এসে যদি পারমিতাকে না পায়, পারমিতা যদি ভুল করে অনিরুদ্ধর জীবন থেকে চলে যায়, দাদাকে নিজের হাতে খুন করবে অনিরুদ্ধ। খবর পেয়ে পারমিতার বাবা পারমিতাকে নিয়ে গেল। তবে পারমিতার কি হলো কে জানে। শাশুড়ির হাত ধরে অভয় দিয়ে গেল, অনিরুদ্ধ রিহাব থেকে ছাড়া পেলে পারমিতা আসবে।
অনিরুদ্ধ যদি সত্যি সত্যি ভালো হয়ে যায়, পারমিতা অনিরুদ্ধের সাথে সংসার করবে। অনেকগুলো দিন পর মেয়েকে কাছে পেয়ে আবেগে জড়িয়ে ধরে কেঁদে ফেলল আলোকপর্ণা দেবী। তবে মেয়েকে আর বলা হলো না, মেয়ের তোষকের তলায় তিনি অনেকগুলো হাবিজাবি লেখা কাগজ পেয়েছেন। কাগজ এমনভাবে ভাঁজ করে সুতো পেঁচানো হয়েছে, খুলতে খুব বেগ পেতে হয়েছে। তাবিজ পেয়েছেন, সাথে আরও অনেক কিছুই পেয়েছেন। তবে এই কাজ কে করেছে তিনি জানেন না, শুধু মনে হয় অনিরুদ্ধই এই কাজ করেছে মেয়েকে বশ করার জন্য। মেয়েটা অনিরুদ্ধকে ছাড়া কিছুই বুঝতো না, এখনো বোঝে না। মেয়ের সাথে যখন অনিরুদ্ধর সম্পর্ক ছিল তখন অনিরুদ্ধকে ভালো লাগলেও এখন আর ভালো লাগে না। তিনি অনিরুদ্ধের প্রতি বড্ড বিরক্ত হয়ে পড়েছেন। 3 মাস পর অনিরুদ্ধ রিহাব থেকে ছাড়া পেল। এই 3 মাসে প্রায় অনিরুদ্ধর জন্য মাকে দিয়ে ভালো মন্দ রান্না করে অনিরুদ্ধর দাদাকে দিয়ে পাঠিয়ে দিত পারমিতা। অনিরুদ্ধ রিহাবে থাকাকালীন কারোর সাথে অনিরুদ্ধকে দেখা করতে দেয়নি। তবে কেউ দেখতে চাইলে সিসিটিভির ফুটেজে অনিরুদ্ধকে দেখতে পারত, ও কোথায় আছে, কি অবস্থায় আছে। তবে সরাসরি দেখা করার সুযোগ হয়নি। অনিরুদ্ধ ঘরে এসে দেখল পারমিতা খাটে পা দুলিয়ে চুপটি করে বসে আছে, চোখ দুটো ভেজা। অনিরুদ্ধ ছুটে গিয়ে পারমিতাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। পারমিতার কপালে মাথায় অজস্র চুমু এঁকে দিয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আর কখনো আসবে না। আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে ছেড়ে যাওনি পারমিতা। এতগুলো দিন পর অনিরুদ্ধকে এত কাছে পেয়ে অনিরুদ্ধর উষ্ণ স্পর্শ গায়ে মেখে পারমিতার কান্নার স্রোত বেড়ে গেল। বিড়বিড় করে বলল, তোমাকে ছেড়ে যাওয়ার জন্য তো তোমার হাত ধরিনি। কয়েকদিন অনিরুদ্ধর সাথে বেশ কাটলো, মনে হলো অনিরুদ্ধ সত্যি সত্যি ভালো হয়ে গেছে। তার কিছুদিন পরেই পারমিতার ভুল ধারণা ভেঙে গেল। আবারও তুচ্ছ কারণে ঝগড়া বাঁধিয়ে পারমিতার গায়ে নিয়মিত হাত তুলতে লাগলো অনিরুদ্ধ। প্রায় আগের মতো রাত করে নেশা করে বাড়ি ফিরে। কোনো কোনো রাত তো বাড়ি ফিরেও না, কত ঝগড়া, কত অশান্তি। কতবার অনিরুদ্ধর সংসার ছেড়ে চলে যেতে চেয়েছে পারমিতা। দিন শেষে অনিরুদ্ধর পাগলামির কাছে হার মেনে থেকে যেতে বাধ্য হয়েছে। কতবার বাবার বাড়ি চলে গেছে পারমিতা। 2-3 দিন পর অনিরুদ্ধ পারমিতাকে হাতে পায়ে ধরে দেয়ালে মাথা ঠুকে মেয়েদের মতো হাউমাউ করে কান্না করে পারমিতাকে নিজের সংসারে ফিরিয়ে নিতে সক্ষম হয়েছে অনিরুদ্ধ। তুচ্ছ কারণ নিয়ে ঝগড়া লাগলেও অনিরুদ্ধ এমন জায়গায় মারে পারমিতাকে, লজ্জায় কাউকে দেখাতেও পারে না পারমিতা। শরীরের বিভিন্ন জায়গায় মারের কালশিটে দাগ পড়ে গেছে। পারমিতার বাবা দাদা কতভাবে মেয়েকে বোঝায় অনিরুদ্ধর সংসার ছেড়ে চলে আসতে। এত কিছুর পরও কিসের টানে বারবার ছুটে যায় পারমিতা কে জানে। একবার অনিরুদ্ধর পিসাতো বোন ইন্ডিয়া থেকে অনিরুদ্ধদের বাড়ি বেরোতে এলো। তখন অনিরুদ্ধ বাড়িতে থাকে না, তবে পারমিতা শাশুড়ির সাথে বাড়িতেই থাকে। মেয়েটার নাম প্রিয়া। মেয়েটা রাতে পারমিতার সাথে ঘুমাতো। একদিন বাড়ি এসে পারমিতার সাথে প্রিয়াকে ক্লোজ হয়ে বসে হাসাহাসি করতে দেখে অনিরুদ্ধ সন্দেহ করল। সেদিন রাতে দুজনের বেশ কথা কাটাকাটি হলো। প্রিয়া কিছুদিন বেরিয়ে ইন্ডিয়া চলে যেতেই বড় ধরনের অশান্তি লেগে গেল বাড়িতে। অনিরুদ্ধ পারমিতার মাকে ফোন দিয়ে যা বলার বলল। প্রিয়ার সাথে নাকি পারমিতার অবৈধ সম্পর্ক হয়েছে, আরও কত কিছু বলে অপমান করলো। এও বলল প্রিয়া মেয়েটা বেশি ভালো না, আগেও অনেক মেয়ের সংসারে ভেঙেছে। আলোকপর্ণা দেবী আর চুপ থাকতে পারল না, বলল ওরা দুজনই তো মেয়ে, ওরা আর কি করবে, তোর মাথা ঠিক নেই উনি। অনিরুদ্ধ ভয়ঙ্কর রেগে বলল, আপনাকে আর কি বলবো তাও বলি, মেয়ে তো কি হয়েছে, হাত আর পা থাকলে সব হয়। আলোকপর্ণা দেবীর গা গুলিয়ে উঠল, বলল তোমার বোন ভালো না, তুমি তো আগে থেকেই জানো, জেনো কেন ওদের একসাথে থাকতে দিয়েছ। এই প্রশ্নের উত্তরে অনিরুদ্ধ দিতে পারল না। অনিরুদ্ধর বোন এসে পারমিতাকে মুখে যা এলো তাই বলল। এও বলল তোমাদের শরীরে এত ঝাল, দুজনকে নটি পাড়ায় রেখে আসবো, সব ঝাল মিটে যাবে। পারমিতা কেঁদে ফেলল। অনিরুদ্ধ প্রায় রাত জেগে বিভিন্ন মেয়েদের সাথে চ্যাট করে, কথা বলে, মেয়েদের সাথে দেখা করতে পর্যন্ত চলে যায়। এই দৃশ্য হাতে নাতে ধরে ফেলেছে পারমিতা। শুধুমাত্র নিজের দোষ ঢাকতে আজ এত বড় নোংরা একটা অপবাদ দিল অনিরুদ্ধ পারমিতাকে। এবং এও বলল
পারমিতার সাথে সে আর সংসার করবে না। এসব মেয়েদের সাথে টাকা উড়িয়ে ফুর্তি করা যায়, সংসার করা যায় না। পারমিতার দাদা এসে পারমিতাকে নিয়ে গেল। বাবার বাড়িতে গিয়ে অনিরুদ্ধর সাথে নানা ধরনের যোগাযোগ বন্ধ করে দিল পারমিতা। অনিরুদ্ধ আর যোগাযোগ করার চেষ্টা করতো না। ধীরে ধীরে মানসিক ডিপ্রেশন কাটিয়ে উঠল পারমিতা। বাবা দাদাকে ওদের দুজনের ছাড়াছাড়ি করিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলল। এও বলল ও অনিরুদ্ধর নামে নারী নির্যাতনের মামলা দেবে। পরাগের উৎসাহে অনিরুদ্ধর নামে কেস ফাইল করা হলো। যেহেতু পারমিতার 18 বছর পূর্ণ হওয়ার পর ওদের কোর্টের মাধ্যমে বিয়ে হয়েছিল, কোর্টের মাধ্যমে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে বলল। পারমিতার বাবা পারমিতাকে অনেকবার জিজ্ঞেস করলো, সত্যি কি ডিভোর্স দিতে চাও নাকি জেদ থেকে এমন করছো? এখনো সময় আছে পারমিতা, ডিভোর্সের ব্যাপারে আর একটু ভেবে দেখলে হতো না? পারমিতা কারো কোনো কথা শুনল না। সে কেসও দিল, ডিভোর্সের জন্য অ্যাপ্লাইও করলো। তারপর পারমিতার কি হলো কে জানে। তার কিছুদিন পরে কাউকে কিছু না বলে এক রাতে চুপি চুপি আবারও বাড়ি থেকে বেরিয়ে গেল। সে রাতে অনেক খুঁজেও পারমিতাকে কোথাও পাওয়া গেল না। পরের দিন জানা গেল পারমিতা অনিরুদ্ধর সাথে চলে গেছে, নারী নির্যাতনের কেস উঠিয়ে নিয়েছে, আর ডিভোর্সও দেবে না। অথচ পারমিতা চলে আসার পর বেশ কয়েকদিন অনিরুদ্ধর দাদা জামাইবাবু পারমিতাকে নিয়ে যেতে এসেছিল। তাদের কারোর সাথেই পারমিতা যায়নি। হঠাৎ কি এমন হলো? অনিরুদ্ধর সাথে পালিয়ে গেল পারমিতা। তবে কি নিজের বশে রাখার জন্য আবারও পারমিতাকে ব্ল্যাক ম্যাজিক করা হলো? জাদুর প্রভাবে কি পারমিতা উদ্ভ্রান্তের মতো ছুটে গেল? পারমিতার এই কাণ্ডে এলাকার মানুষ খুব সিসি করছে। নিজে থেকে বরকে ডিভোর্স দিতেছে, বরের নামে নারী নির্যাতনের মামলা করে আবারও কেন সেই বরের সংসারে ফিরে গেল? সমাজে একটা নিয়ম আছে, পারমিতাকে দেখে বাকি আর 5টা মেয়ে কি শিখবে? হয় সমাজ ত্যাগ করতে হবে, না হয় মেয়েকে ত্যাগ করতে হবে। বুকে পাথর চেপে পারমিতাকেই ত্যাগ করলো বাবা। একমাত্র মেয়ের শোকে আলোকপর্ণা দেবী দিনরাত কাঁদে। বোনের সাথে জেদ করে পরাগ সব রকম যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আলোকপর্ণা দেবীর কাছ থেকে ফোন নিয়েছে যেন তিনিও কোনোভাবে পারমিতার সাথে যোগাযোগ না করতে পারে। পারমিতা গভীর ঘুমে কাঁদা পাশে শুয়ে শুয়ে অনিরুদ্ধ ফোনে তার গার্লফ্রেন্ডের সাথে নিচু শব্দে অ্যাডাল্ট কথা বলছে। পারমিতাকে কড়া ডোজের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। এই ঘুম সহজে ভাঙবে না। পারমিতা নারী নির্যাতনের কেস দেওয়ার পর অনেকগুলো দিন পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে অনিরুদ্ধকে। অনেকভাবে পারমিতাকে বোঝানো হয়েছে, কিছুতেই ঘাটতারা জেদি মেয়েটা বুঝমান ছিল না। তার জন্যই তো পুরনো কৌশল অবলম্বন করতে হয়েছে অনিরুদ্ধকে। টাকা একটু বেশি লাগলো। পারমিতা যে আবারও পাগল পাগল হয়ে অনিরুদ্ধর জীবনে ফিরে এসেছে এই তো অনেক। তাছাড়া অনেক মেয়ের সাথেই প্রেমের পর শারীরিক সম্পর্ক করেছে অনিরুদ্ধ। কাউকে এতটা মনে ধরেনি। পারমিতার প্রতি অন্যরকম দুর্বলতা ছিল, কারণ অনিরুদ্ধই পারমিতার জীবনের প্রথম পুরুষ। কুয়াকাটায় পারমিতার সাথে প্রথম রাত কাটাতে গিয়ে বেশ বুঝেছে অনিরুদ্ধ। ভেবেছিল পারমিতার বাবার অবস্থা ভালো, একটা মাত্র মেয়ে যেহেতু নিশ্চয়ই বিয়ের পর 2 হাত ভরে মেয়েকে দিবে। কিন্তু হলো তার উল্টোটা। শালা কিছুই দিল না। কিছুই দিল না বলা ভুল হলো। অনিরুদ্ধকে স্বর্ণের চেন দিয়েছে, আংটি দিয়েছে। পারমিতাকে স্বর্ণের চেন, হাতে বালা, আংটি, কানের দুল দিয়েছে। সব মিলিয়ে 3 ভরির মতো স্বর্ণ দিয়েছে। যদিও অনিরুদ্ধর চেন বিক্রি করে দিয়েছে। মাঝে মাঝে নেশাদ্রব্য কেনার টাকা না থাকলে অস্থির হয়ে যায় অনিরুদ্ধ। কি রেখে কি বিক্রি করবে বুঝতে পারে না। তবে পারমিতার বাড়ি থেকে আরও অনেক কিছু দেওয়া উচিত ছিল। অঢেল থাকা সত্ত্বেও কেন যে দেয় না বুঝতে পারে না অনিরুদ্ধ। একদিন ঝগড়া লাগার পর পারমিতা অবশ্য বলেছিল, তোর মতো নেশাখোরকে আমার বাবা একটা পয়সা দেবে না। তোকে না দিয়ে আমার ভবিষ্যতের জন্য জমিয়ে রাখবে বাবা। তোকে দিয়ে তোর স্বভাব খারাপ করবে না। অনিরুদ্ধ ফোনে কথা বলা শেষ করে ঘুমিয়ে পড়ল। এভাবে পারমিতাকে কতদিন বশ বানিয়ে নিজের কাছে রাখতে পারবে তার কোনো ঠিক নেই। ইদানিং কি যে হয়েছে অনিরুদ্ধর। পারমিতা ভালো কথা বললে অনিরুদ্ধর গায়ে সয় না, অসহ্য লাগে পারমিতাকে। তবু কিছু করার নেই। কেস উঠিয়ে নিয়ে পারমিতার পরিবার থেকে পারমিতাকে আলাদা করার, তারপর রাস্তায় ছুঁড়ে ফেলবে পারমিতাকে, যেন কোথাও পারমিতার যাওয়ার জায়গা না থাকে। ঘুরে ফিরে আবারও অনিরুদ্ধর কাছে ছুটে আসতে হয়। মাঝে মাঝে অনিরুদ্ধ পারমিতার সাথে খুব ভালো ব্যবহার করে, আবার মাঝে মাঝে এত খারাপ ব্যবহার করে ভাষায় প্রকাশ করা যায় না।
পারমিতা ভেবে পায় না ও কিসের টানে ছুটে এসেছে অনিরুদ্ধর কাছে। এই বাড়িতে আসার পরে শাশুড়ি মা কিছুদিন ভালো ব্যবহার করলেও এখন উঠতে বসতে কটু কথা শোনায় পারমিতাকে। পারমিতার বড় যাও সারাক্ষণ পারমিতার নামে শাশুড়ির কান ভাঙিয়ে দেয়। বেশ বুঝতে পারে পারমিতা ওনাদের বউ শাশুড়ির কুট চাল সহ্য করতে না পারলে অনিরুদ্ধকে বলে দেয় পারমিতা। অনিরুদ্ধ ওদের কিছু না বলে পারমিতাকে বকাঝকা করে। কথা কাটাকাটির এক পর্যায়ে রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে পারমিতার গায়ে হাত তোলে অনিরুদ্ধ। এমন বিভীষিকাময় জীবন তো কখনো চায়নি পারমিতা। চেয়েছিল সুন্দর সাজানো গোছানো একটা জীবন, যে জীবনে সুখ থাকবে চিরস্থায়ী আর দুঃখ থাকবে ক্ষণস্থায়ী। অথচ হলো তার উল্টোটা। সেদিন বাবার বাড়ি থেকে চলে আসার পরে বাড়িতে আর কারোর সাথে কথা হয়নি। মাকে খুব মনে পড়ে। মায়ের নম্বরে ফোন দিল, ফোন বন্ধ দেখায়। পারমিতা কতভাবে বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করে, কোনোভাবেই যোগাযোগ করতে পারে না। সেদিন যে কাণ্ড ঘটিয়েছে বাড়িতে, যে যাবে তার উপায় নেই। কোন মুখে যাবে? সবাই তো পারমিতার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ইদানিং অনিরুদ্ধ খুব খারাপ ব্যবহার করে। পারমিতার প্রচুর জেদ চেপে যায়, এদের কাউকে সহ্য হয় না। অনিরুদ্ধ খুব সন্দেহবাজ একটা মানুষ। সন্দেহের বশে প্রায় পারমিতার সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়, তারপর গায়ে হাত তুলে তুমুল মারধর করে। পারমিতা মার খেয়ে কই মাছের মতো কাতরাতে কাতরাতে বলে, তুই নিজে খারাপ, তাই সবাইকে তোর মতো খারাপ ভাবিস। আগে নিজে ভালো হ, না হলে মিথ্যা অপবাদ আর সহ্য করব না। আমি সত্যি সত্যি খারাপ হয়ে দেখাবো তোকে। তোর মতো জামের আমার দরকার নেই, কাপুরুষ একটা। অনিরুদ্ধ পারমিতার টুটি শক্ত করে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, এতই যখন খারাপ আমি, আমার কাছে এসেছিস কেন? কেন যে পারমিতা অনিরুদ্ধর কাছে এসেছে তাই তো ভেবে পায় না। পারমিতা আপন মনে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে মাথা ফাঁকা ফাঁকা লাগে, মাথা ব্যথা হয়ে যায়। ইদানিং রাতে এত ঘুম বেড়ে গেছে পারমিতার, ঘুমের জন্য সকালে উঠতে পারে না। তার জন্য শাশুড়ি মা খুব খারাপ ব্যবহার করে। বিয়ের আগেও ঘুম থেকে খুব ভোরে ওঠার অভ্যাস ছিল পারমিতার। বিয়ের পরপরও ভোরে উঠত, কিন্তু শত চেষ্টা করেও এখন আর ভোরে উঠতে পারে না। মাথার ভেতর কেমন যেন লাগে। একদিন একটু জ্বর লাগায় রাতে কিছুই খেলো না পারমিতা। মধ্যরাতে কারো কারো কথার শব্দে ঘুম ভেঙে গেল। ঘরটা ঘুটঘুটে অন্ধকার। পাশে অনিরুদ্ধ শুয়ে শুয়ে কার সাথে যেন নিচু কণ্ঠে ফিসফিস করে কথা বলছে। পারমিতা কান পেতে শোনার চেষ্টা করলো কি বলছে অনিরুদ্ধ। অনিরুদ্ধ কোনো এক মেয়ের সাথে গাঢ় কণ্ঠে অ্যাডাল্ট কথা বলছে। নিঃশ্বাসের শব্দ ক্রমশ বেড়ে যাচ্ছে। কথাগুলো শুনে পারমিতার কি ভয়ঙ্কর অনুভূতি হলো। ইস, এই বিদঘুটে অনুভূতির কথা যদি কাউকে বলে বোঝাতে পারত। সি, অনিরুদ্ধ তাহলে এখনো পরিবর্তন হয়নি, শুধু পারমিতার সামনে মুখোশ পড়ে থাকে। পারমিতার কান দুটো গরম হয়ে উঠল, গা গুলিয়ে গলায় বমি এসে ঠেকল। এত কিছুর পরও এত বড় ধোঁকা, প্রতারণা মেনে নিতে পারল না পারমিতা। হাউমাউ করে কেঁদে ফেলল। পারমিতার কান্নার শব্দে চমকে উঠল অনিরুদ্ধ। ফোনটা হাত থেকে খসে পড়ে গেল। পারমিতা কাঁদতে কাঁদতে উঠে গিয়ে ঘরের লাইট জ্বালিয়ে দিল। অনিরুদ্ধ ভীতু কণ্ঠে বলল, তুমি ঘুমাওনি? পারমিতা মাথা নেড়ে না বলল। তারপর উদ্ভ্রান্তের মতো ছুটে এসে অনিরুদ্ধর ফোনটা কেড়ে নিয়ে আছাড় মারল ফ্লোরে। অনিরুদ্ধ এক লাফে উঠে দাঁড়ালো, যেন ফোন না ওকে আছাড় ফেলেছে পারমিতা। পারমিতা অনিরুদ্ধর শার্টের কলার খামছে ধরল, বেকুল হয়ে কাঁদতে কাঁদতে বলল, ফোন করলি আমার সাথে, কেন করলি আমার সাথে এত বড় প্রতারণা? অন্য কাউকে যদি তোর ভালো লাগে আমাকে কেন ফিরিয়ে এনেছিস? চুপ করে থাকিস না, উত্তর দে। অনিরুদ্ধ কয়েক মুহূর্ত অনুভূতি শূন্য হয়ে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে কয়েক খণ্ড হয়ে পড়ে থাকা ফোনের দিকে তাকিয়ে রইল। হুশ ফিরতেই পারমিতার গায়ে কষিয়ে থাপ্পড় মেরে দিল। রাগে হিস হিসে বলল, তুই আমার ফোনটা কেন ভাঙলি? তুই আমাকে যা বলার বলতি, কোন সাহসে আমার ফোন ভাঙলি? পারমিতা স্তব্ধ হয়ে গেল। এত বড় অপরাধ করার পরও অনিরুদ্ধর কোনো অনুশোচনা নেই, উল্টো ফোন ভাঙার অপরাধে পারমিতাকে মারধর করছে। সেই রাতে প্রচুর ঝগড়া হলো দুজনের। ঝগড়ার এক পর্যায়ে অনিরুদ্ধ বেদম পিটালো পারমিতাকে। অনিরুদ্ধর ঘুরে ফিরে একটাই কথা, কেন পারমিতা অনিরুদ্ধর এত দামি ফোনটা ভাঙল? অথচ এই মানুষটা যে পারমিতার মন ভেঙে কয়েক টুকরো করে দিয়েছে তার জন্য কোনো অনুশোচনা নেই।
এই প্রথম মরে যেতে ইচ্ছে করলো। কার জন্য বেঁচে থাকবে পারমিতা? ঝগড়ার এক পর্যায়ে পারমিতার শাশুড়িরা ছুটে এলো। ভীতু কণ্ঠে বলল, দরজা খুলো নি, কি হয়েছে? দরজা খুলে দিতে পারমিতা শাশুড়ি মায়ের হাতখানা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সংক্ষেপে ঘটনা খুলে বলল। শাশুড়ি নামক মানুষটা কোথায় অনিরুদ্ধকে শাসন করবে তা না করে উল্টো পারমিতাকেই বকাঝকা করলো। বলল, কোন আক্কেলে তুমি ওর এত দামি ফোনটা ভেঙেছ? পুরুষ মানুষের একটু আধটু দোষ থাকেই, তুমি নিজে ভালো হয়ে চলো। মা, এত কিছুর পরও কিছু বলবেন না আপনার ছেলেকে? কি বলবো, তুমি নিজেও তো ভালো না। ভালো হলে তো আর বাপ মায়ের মুখে চুনকালি দিয়ে আমার ছেলের হাত ধরে পালিয়ে আসতে পারতে না। ও, এখন সব দোষ আমার? আপনার ছেলে ধোয়া তুলসী পাতা। গলা নামিয়ে মায়ের সাথে কথা বলো পারমিতা। একদম কথা বলবে না তুমি। আগে যা হর হয়ে গেছে, বাবার বাড়ি চলে যাওয়ার পরে কেন আমার হাত পায়ে ধরে নিয়ে এসেছিস আমাকে তুই? অনিরুদ্ধ রেগে গেল। আচমকা পারমিতার গলা চেপে ধরে বলল, তুই আমার নামে মিথ্যা মামলা দিয়েছিস কেন? মিথ্যা মামলা না দিলে তোকে আনতাম না। আমার সংসার ভালো না লাগলে এখনই আমার বাড়ি থেকে চলে যা। তোর মতো বউ আমার লাগবে না। পারমিতা জোর করে অনিরুদ্ধর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। বলল, তুই সহ তোর গোষ্ঠীর সবাইকে এবার আমি জেলের ভাত খাওয়াবো, জানোয়ার। অনিরুদ্ধ ছুটে গিয়ে পারমিতার ঠুটি চেপে ধরলো। অতিরিক্ত রাগে চোখ মুখ লাল হয়ে গেল। বলল, কেস দেওয়ার জন্য তোকে তো বেঁচে থাকতে হবে। যদি পৃথিবীর বুকে বেঁচেই না থাকিস, কেস দিবি কিভাবে? মাগি, তোর জন্য জেলে যাব না আমি? জেলে যদি যেতেই হয় তোকে মেরে তারপর যাব। মা, রান্নাঘর থেকে বটিটা নিয়ে আসো। ছেলের অগ্নিমূর্তি দেখেই প্রথম ভয় পেলেন ভদ্রমহিলা। বলল, ছেড়ে দেওনি? মরে যাবে তো মরুক, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বটিটা নিয়ে আসো মা। কোমর থেকে প্যান্টের বেল্ট খুলে ইচ্ছে মতো পারমিতাকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলল অনিরুদ্ধ। মা প্রথমে একটু বাধা দিচ্ছিল দেখে মাকে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে দিয়ে পিটালো। পারমিতা অতিরিক্ত মার খেয়ে আধমরা হয়ে গেল। রক্তাক্ত শরীর ফ্লোরে লুটিয়ে পড়তে অনিরুদ্ধর হুঁশ ফিরল। হাঁটু মুড়ে পারমিতার সামনে বসে বলল, তুই যখন জেনেই গেছিস আর লুকোচুরি করব না। এখন থেকে তোর সামনে বিভিন্ন মেয়ের সাথে ফোনে কথা বলবো, দরকার পড়লে ঘরে এনেও তুলব। পারমিতা জ্ঞান হারিয়ে ফেলল। পারমিতার অবস্থা বেগতিক দেখে একজন হাতুড়ি ডাক্তার বাড়িতে আনা হলো। সে ট্রিটমেন্ট করে কিছু ঔষধ লিখে দিল আর বলল, অবস্থা খুব সিরিয়াস, জনি পথ দিয়ে ব্লাড আসছে, যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি করে দিন। অনিরুদ্ধ বুঝতে পারল না হঠাৎ করে কেন এভাবে ব্লাড আসছে, কোনোভাবেই বন্ধ হচ্ছে না। ভেবেছিল ডাক্তারের ওষুধ খেয়ে বন্ধ হবে, তাও হলো না। সারাটা দিন ওইভাবে পারমিতাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে বাড়িতে ফেলে রাখলো ওরা। সন্ধ্যায় সবার টনক নড়ল। ব্লাড পড়া যদি না বন্ধ হয় পারমিতা তো মারা যাবে। পারমিতাকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হলো। টেস্ট করে জানা গেছে পারমিতার পেটে 1.5 মাসের বাচ্চা ছিল, নষ্ট হয়ে গেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ওকে বাঁচাতে হলে কম করে হলো 4 ভাগ রক্ত লাগবে। এত কিছুর পরও পারমিতার বাবার বাড়ির কাউকে খবর দেওয়া হয়নি। ওরা অন্য কারো কাছে পারমিতার গুরুতর অবস্থার কথা জানতে পেরে সমস্ত রাগ অভিমান ভুলে হাসপাতালে ছুটে এলো। পরাগ ডাক্তারের সাথে কথা বলে রক্তের ব্যবস্থা করে ফেলল। আলোকপর্ণা দেবী অঝরে কাঁদতে লাগলেন। পারমিতার অবস্থা এতটাই গুরুতর হয়ে গেছে, বাঁচাতে চাইলে জরায়ু কেটে বাদ দিতে হবে। কিন্তু অনিরুদ্ধ বাধা হয়ে দাঁড়ালো, কিছুতেই জরায়ু কাটতে দেবে না। পরাগ খেপে গেল। অনিরুদ্ধকে আড়ালে ডেকে নিয়ে চাপা কণ্ঠে শাসালো, ওদের হেয়ালির জন্য আজ যদি পারমিতার কিছু হয়ে যায়, ভগবানের দিব্যি অনিরুদ্ধকে নিজের হাতে খুন করবে পরাগ। পরাগ যে ফাঁকা বলি উড়াচ্ছে না, বেশ বুঝতে পারছে অনিরুদ্ধ। অতপর ওর কথা মেনে নিতে বাধ্য হলো। পারমিতার অপারেশন সাকসেসফুলি হয়ে গেল। অনেকগুলো দিন ভুগতে হয়েছে পারমিতাকে। সেই ঘটনার পর আলোকপর্ণা দেবী নিজের সাথে মেয়েকে নিয়ে গেলেন। পরাগ অনেকবার ওদের নামে কেস করতে বলেছে, রাজি হয়নি পারমিতা, শুধু বলেছে ডিভোর্সের ব্যবস্থা করতে। পারমিতা একটু সুস্থ হতে ওরা আবারও নাটক করতে চলে এলো। বাড়ির বউকে বাড়িতে নিয়ে যাবে। অনিরুদ্ধ পারমিতার পা দুটো জড়িয়ে ধরে সে কি মরা কান্না জুড়ে দিল। পারমিতার ননদ বলল, জ্বর হয়ে গেছে, পারমিতা যেন অনিরুদ্ধকে আর একবার সুযোগ দেয়, এবার সত্যি সত্যি ভালো হয়ে যাবে অনিরুদ্ধ। পারমিতা সবার সব কথা খুব মনোযোগ দিয়ে শুনল। পারমিতাকে এতটা চুপচাপ থাকতে দেখে সবাই ভেবে নিল পারমিতা বোধহয় ওদের কথা মেনে নিবে, আরও একবার সুযোগ দিবে অনিরুদ্ধকে, ফিরে যাবে অনিরুদ্ধর সংসারে।
অনিরুদ্ধ পারমিতার এক হাত তখনও মুঠো করে ধরে রেখেছে। পারমিতা অনিরুদ্ধর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার কোনো রকম চেষ্টা করলো না। অনিরুদ্ধ আরও একটু সাহস পেল, পারমিতার হাতখানে জড়িয়ে ধরে বলল, রেডি হও পারু, বেলা গড়িয়ে আসছে, আমরা এখন বের হব। পারমিতা ধীর কণ্ঠে বলল, কোথায় যাব আমি? কোথায় আবার? তোমার সংসারে ফিরে যাবে। পারমিতা তাচ্ছিল্য করে একটুখানি হাসলো, ক্লান্ত ঝরা কণ্ঠে বলল, আমার সংসার? আর কত নাটক করবে তোমরা? তুমি আমার অনুভূতিকে নাটক বলতে পারো না পারু। আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে সংসার করতে চাই। ভয় নেই, এবার আর আমি তোমার নামে কোনো মামলা দেব না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এসব কি বলছো তুমি পারু? পারমিতা অনিরুদ্ধর চোখের দিকে শীতল চোখে তাকালো। অনিরুদ্ধ চোখ দুটো অন্যদিকে সরিয়ে নিল। পারমিতা নিঃশব্দে হেসে ফেলল, বিদ্রূপের হাসি। বলল, যার আমার চোখের দিকে তাকে কথা বলার সাহস নেই, সে নাকি আবার আমাকে ভালোবাসে। শোনো অনি, আমি আর কখনো বাচ্চার জন্ম দিতে পারবো না। শুধুমাত্র তোমার জন্য আমি মা হওয়ার ক্ষমতা সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি। শুধু তাই নয়, তুমি আমার বাচ্চার খুনি, নিজের হাতে আমার বাচ্চাটাকে মেরে ফেলেছো তুমি। আমি মা হয়ে কোনোদিনও তোমাকে ক্ষমা করব না। এই যে এখন আমি তোমার সংসারে ফিরে গেলে তুমি যতই খারাপ হও না কেন, একটা সময় পর তোমারও বাবা হতে ইচ্ছে করবে, কিন্তু আমি তোমার ইচ্ছে কোনোদিনও পূরণ করতে পারবো না। লোকে দিন শেষে আমাকেই দোষ দেবে, আমাকে হুল ফোটানোর কথা দ্বারা তিলে তিলে শেষ করে দেবে। কেউ কিন্তু জানতে চাইবে না বাচ্চা না হওয়ার পেছনে আসল কার দোষ। আমি নারী, দিন শেষে আমাকেই দোষীর কাঠগড়ায় এনে দাঁড় করাবে। এখন তো তুমি লুকিয়ে লুকিয়ে পরকীয়া করো, তখন প্রকাশ্যে পরকীয়া করলেও সবাই আমার দোষ দেবে। আমি বাচ্চা জন্ম দিতে পারবো না, তাই তুমি অন্যের কাছে যাও। তোমারও তো বাবা হতে ইচ্ছে করে, বেচারা তোমার আর কি দোষ? এই সমাজ দিন শেষে আমাকেই দোষী করবে। দিনের পর দিন তোমার অবহেলা সহ্য করতে না পেরে আমি হয়তো জেদের বসে নিজেরই ক্ষতি করে বসবো। অনেক ভেবে দেখলাম জানো তো অনি, তোমার সংসারে ফিরে গেলে শুধু কষ্টই পেতে হবে। এ জীবনে কোনোদিন সুখের মুখ দেখব না। অনেক তো কষ্ট সহ্য করলাম, আর কত। আজ এই মুহূর্ত থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম, ভয় পেও না। এবার আর তোমার নামে মামলা করব না। আমি ভগবানের কাছে বিচার দিলাম, যে বা যারা আমাকে বিনা দোষে শাস্তি দিয়েছে তারা যেন তিলে তিলে শেষ হয়ে যায়। খুব শীঘ্রই তোমার কাছে ডিভোর্স নোটিশ পাঠানো হবে। যদি আবারও মামলা না খেতে চাও, ভালোই ভালোই সাইন করে দিও। এবার আসতে পারো তোমরা, আমি তোমাকে নিয়ে তবে বাড়ি ফিরবো। পারমিতা নিজের হাতে অনিরুদ্ধর হাত থেকে আস্তে করে ছাড়িয়ে নিল। হিমশীতল কণ্ঠে বলল, আমার সারা শরীরে তোমার দেয়া মারের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে, রিপোর্টও লেখা আছে। এই প্রমাণগুলো নিয়ে থানায় গেলে কি হবে একবার ভেবে দেখেছ? অনিরুদ্ধ দমে গেল। অনিরুদ্ধর মা অনেক বুঝিও কোনো বিশেষ লাভ হলো না। ঠান্ডা মাথায় সবাইকে পারমিতার বিষাক্ত অতীত মনে করিয়ে দিয়ে অপমান করলো পারমিতা। অগাত্য তারও চলে যেতে বাধ্য হলো। পড়ার সময় নিল না, খুব শীঘ্রই ডিভোর্সের ব্যবস্থা করে ফেলল। অনিরুদ্ধ সত্যি সত্যি আপোষে সাইন করে দিল। পারমিতা ভেবেছিল অনিরুদ্ধ বোধহয় সাইন করবে না, আবারও পাগল পাগল হয়ে ছুটে আসবে পারমিতার কাছে, পারমিতাকে ভালোবেসে আপন করে নেবে। কিন্তু হলো তার উল্টোটা। অনিরুদ্ধ তো আর এলোই না। ওদের ডিভোর্সের কিছুদিন পরে অনিরুদ্ধ বিয়ে করে ফেলল। পারমিতা কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল। ও বিশ্বাসই করতে পারল না অনিরুদ্ধ ওকে ভুলে এত তাড়াতাড়ি বিয়ে করে নেবে। যে মেয়েকে অনিরুদ্ধ বিয়ে করেছে সেই মেয়ের সাথেও নাকি প্রেমের সম্পর্ক করে বিয়ে করেছে অনিরুদ্ধ। তাহলে এতদিন পারমিতার সাথে কি করেছিল? ভালোই যদি না বাসে, কেন মিশি মিশি ভালোবাসার অভিনয় করে পারমিতার সুন্দর জীবনটা ধ্বংস করল? শুধু নষ্ট না, পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। পারমিতার এমন অবস্থা করে ছেড়ে দিয়েছে। পারমিতা যদি অনিরুদ্ধর সাথে জেদ করে নতুন করে জীবনও শুরু করে, কোনোদিনও মা হতে পারবে না। ওর জন্য অন্য একটা মানুষের জীবন শুধু শুধু নষ্ট হবে। জেনে শুনে তো এই ভুল জীবনও করবে না পারমিতা। ঠাকুর কিসের শাস্তি দিচ্ছে পারমিতাকে? এমন বিভীষিকাময় জীবন তো পারমিতা চায়নি। এর থেকে মরে যাওয়া ঢের ভালো ছিল। সারাদিন রাত না ঘুমিয়ে ঠিকমতো না খেয়ে শুধু বসে বসে এইসব কথা এক মনে ভেবে যায় পারমিতা। হঠাৎ করে একদিন পারমিতার বাবার মৃত্যু হলো। বাবার অকাল মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারল না পারমিতা। আস্তে আস্তে মানসিক রোগী হয়ে গেল।
কথাগুলো বলে বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল পারমিতা। চোখের জলে সবকিছু ঝাপসা দেখছে। ডাক্তার প্রণয় জলের বোতল পারমিতার দিকে এগিয়ে তারপর বাড়িয়ে দিল। বলল, কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে আপনার, গলাটা ভিজে নিন পারমিতা। পারমিতা জলের বোতল হাতে নিল, সিপি খুলে ঢকঢক করে অর্ধেক বোতল জল খেয়ে নিল। জল গেলার ঢেকে কেসে উঠল পারমিতা। ডাক্তার প্রণয় পারমিতার মাথায় হাত রাখল। বলল, মন খারাপ করবেন না পারমিতা, আপনার ভাগ্যে সংসার ছিল না, তাই হয়তো সংসার হয়নি। এর পেছনেও ভালো একটা কারণ থাকতে পারে জানেন। হয়তো অদূর ভবিষ্যতে চমৎকার কিছু আপনার জন্য অপেক্ষা করছে, যা আপনি কোনোদিন কল্পনা করতে পারেননি। পারমিতা চোখের জল মুছতে বলল, আমার ভাগ্য খুব খারাপ। না হলে আমার বাবা মা কেন মারা যাবে? আমার দাদাই বা কেন সম্পত্তি ভাগ দেওয়ার ভয়ে আমাকে ফেলে পালাবে? আর কেনই বা ভালোবেসে বিয়ে করার পরও সংসার করতে পারবো না? আপনাকে কি বলে সান্ত্বনা দেব, সেই ভাষা আমার সত্যি জানা নেই। তারপর বলি, ভগবান আপনার কাছ থেকে এত কিছু যখন নিয়েছে, এর বিনিময়ে দ্বিগুণ পরিমাণ আপনাকে ফিরিয়ে দেবে। আপনি এত সুখী হবেন জীবনে, আপনার সুখের কথা মনে পড়লে আনন্দে আপনার চোখে জল এসে যাবে। আমি মন থেকে প্রার্থনা করি আপনার জীবনে সত্যিকারের দীর্ঘস্থায়ী সুখ আসুক, পরিপূর্ণ হোক আপনার জীবন। শরীর দুর্বল থাকার কারণে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল পারমিতা। বাকি পথটুকু প্রণয় মুগ্ধ দৃষ্টিতে পারমিতার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। এত কাছ থেকে পারমিতার মুখের আদলে পড়া হৈমন্তীকে দেখে ওর গা শিরশিরে বিবশ অনুভূতি হচ্ছে। হিয়াটা পারমিতাকে দেখলে কি যে খুশি হবে, হয়তো অতিরিক্ত খুশিতে কেঁদেই ফেলবে মেয়েটা। আর বাবা দারুণ শখ পাবে। প্রণয় কি প্রথম দেখায় কম অবাক হয়েছিল? গাড়িটা জোরে ব্রেক কষতে প্রণয় হকচকিয়ে গেল। প্রণয়ের ঘাড় কেটে গেল। সামনের দিকে তাকিয়ে দেখলো ওরা গন্তব্যে চলে এসেছে। প্রণয় নিচু কণ্ঠে পারমিতাকে ডাকলো। কাঁচা ঘুম ভেঙে পারমিতা ধরফড়িয়ে উঠে বসল। ভীতু চাহনিত প্রণয়ের দিকে তাকালো। প্রণয় ভরসা দিয়ে বলল, ভয় নেই পারমিতা, আমরা বাড়িতে এসে গেছি। এই প্রথম পারমিতা লাজুক হাসল। অবিকল হৈমন্তীর মতো করে প্রণয়ের বুকের ভেতর শিহরণ বয়ে গেল। অন্যদিকে তাকে বুকের বাম পাশে হাত রাখল প্রণয়। স্পষ্ট অনুভব করলো নিঃশ্বাসের গতিবেগ দ্বিগুণ বেড়ে গেছে। অনুভূতিরা মনের দুয়ার খুলে দিয়েছে। পারমিতাকে নিয়ে ভাবতে ভালো লাগছে। এই পুরা কপালি জনম দুঃখী মেয়েটাকে সত্যিকারে সুখী করতে খুব ইচ্ছে করছে। প্রণয় পারমিতাকে নিয়ে যখন বাসায় প্রবেশ করল তখন মধ্যরাত। এত রাতে বাবার ঘুম ভাঙাতে ইচ্ছে করলো না। প্রণয়ের কাছে চাবি ছিল, তালা খুলে ঘরের সবগুলো লাইট জ্বলে দিল। পারমিতা একবার চোখ বুলিয়ে নিল। বাসাটা খুব সুন্দর, সিমসাম পরিপাটি করে সাজানো গোছানো। প্রণয় ইশারায় পারমিতাকে কাছে ডাকলো। পারমিতা ধীর পায়ে এগিয়ে এলো। প্রণয় পারমিতার হাতে একটা তোয়ালে ধরিয়ে দিয়ে বলল, ওইদিকে ওয়াশরুম, স্নান করে নিন, ফ্রেশ লাগবে। পারমিতা মাথা নেড়ে আস্থা বলল। পারমিতা কয়েক কদম হেঁটে যেতেই প্রণয় পিছু ডাকলো। ইতস্তত করে বলল, এখানে একটু দাঁড়ান পারমিতা, আমি একটু আসছি। প্রায় 4 মিনিট পর প্রণয় এলো, হাতে শাড়ি, ব্লাউজ, পেটিকোট। প্রণয়ের খুব অস্বস্তি হচ্ছে। তারপর শাড়িটা পারমিতার হাতে তুলে দিল। আকুতি ভরা কণ্ঠে বলল, কিছু মনে না করলে এই শাড়িটা আজ পরবেন পারমিতা। পারমিতা মানা করতেছেও মানা করতে পারল না। বিবেকে বাধা দিল, মাথা নেড়ে বলল, পরব। প্রণয়ের মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। পারমিতা প্রণয়ের হাত থেকে শাড়ি, ব্লাউজ, পেটিকোট নিয়ে বাথরুমে চলে গেল। প্রণয় এই ফাঁকে চট করে স্নান করে নিল। পারমিতা স্নান সেরে বের হয়ে দেখল প্রণয় ড্রয়িং রুমের সোফায় বসে আছে। পরনে ট্রাউজার আর হাফ হাতা গেঞ্জি, চুলগুলো ভেজা, বোধহয় স্নান করেছে। চোখে চশমা নেই। এক ধাক্কায় যেন বয়স অনেকটা কমে গেছে, দেখতে বেশ লাগছে। পারমিতা অন্যদিকে চোখ সরিয়ে নিল। প্রণয় বেখেয়ালে একবার পারমিতার দিকে তাকালো। চোখের পলক পড়ল না, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। একে তো গভীর রাত, তার উপর প্রণয়ের চাহনি অস্বাভাবিক। এসে থেকে আর কাউকে দেখতে পেল না পারমিতা। পারমিতার খুব অস্বস্তি লাগছে, ভয় লাগছে একটু একটু। প্রণয় যতই নামকরা ডাক্তার হোক, তবু পুরুষ মানুষ তো। এই মুহূর্তে প্রণয়ের মনে যে পারমিতাকে নিয়ে অন্য কিছু চলছে না, তার কি গ্যারান্টি? প্রণয় বোধহয় পারমিতার ভীতু মুখের দিকে তাকিয়ে মনোভাব খুব সহজে বুঝতে পারল। পারমিতার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। প্রণয় বলল, এতক্ষণ আপনার জন্য অপেক্ষা করছিলাম পারমিতা, চলুন খেয়ে নেই।
প্রণয় আগে আগে হেঁটে গেল, প্রণয়ের পিছু পিছু পারমিতা হেঁটে গেল। ড্রয়িং রুমে গিয়ে চেয়ার টেনে বসলো দুজনে। পারমিতা অনেকগুলো দিন পর তৃপ্তি করে পেট ভরে ভাত খেলো। দুজনের খাওয়া শেষ হতে প্রণয় নিজের রুমে পারমিতাকে নিয়ে গেল। ঘরের লাইট জ্বেলে দিতে দেখলো একটা বাচ্চা মেয়ে কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। প্রণয় বলল, আমার মেয়ে হিয়া। পারমিতা গুটি গুটি পায়ে হিয়ার দিকে এগিয়ে গেল। হিয়ার পাশে বসে হিয়ার মাথায় হাত রাখলো। মেয়েটা ঘুমের ঘরে পারমিতাকে আঁকড়ে ধরলো। পারমিতার বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেল। মনটা খুব অশান্ত। দুফোঁটা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ার আগে হাতের উল্টো পিঠ দিয়ে চট করে মুছে নিল পারমিতা। এই ছোট্ট মেয়েটার চেহারার সাথে পারমিতার অনেক মিল। মনে হচ্ছে অন্য কেউ না, এই মেয়েটা পারমিতারই মেয়ে। পারমিতা হিয়ার কপালে গাঢ় চুমু এঁকে দিল। ঘুমন্ত হিয়া নড়ে চড়ে উঠল। পারমিতা দেয়ালের দিকে তাকিয়ে দেখল দেয়ালে প্রণয় আর প্রণয়ের স্ত্রী বড় করে ছবিটা আনানো। তার পাশে আলাদা হিয়ার বাঁধানো ছবি। প্রণয়ের স্ত্রীর দিকে গভীর দৃষ্টি মেলে তাকিয়ে রইল পারমিতা। মনে হচ্ছে অন্য কেউ না, ওটা যেন পারমিতারই ছবি। দুজন মানুষের হুবাহু মিল কিভাবে থাকতে পারে ভেবে পায় না পারমিতা। এই ছবি ও পারমিতাকে একসাথে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। সবাই ভাবে পারমিতার ছবি টাঙানো। প্রণয় ঘড়ি দেখে বলল, অনেক রাত হয়েছে, চলুন আপনাকে শোবার ঘর দেখিয়ে দেই। পারমিতার হিয়াকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এই মেয়েটাকে দেখার পর থেকে অন্যরকম অদৃশ্য টান অনুভব করছে পারমিতা। আবার এই ঘরে থাকতে চাইলে প্রণয় কি ভাববে সেই ভেবে উঠে গেল পারমিতা। প্রণয় পারমিতাকে শোবার ঘরে দেখিয়ে দিয়ে নিচের ঘরে চলে গেল। যার আগে বলল, ঈশ্বর বাঁচিয়ে রাখলে আগামীকাল দেখা হবে পারমিতা। আমার মেয়েটা আপনাকে দেখলে যা সারপ্রাইজ হবে না, বাবা প্রচণ্ড অবাক হবে। শুধু একটাই রিকোয়েস্ট পারমিতা, আমার মেয়েটাকে কখনো বুঝতে দেবেন না আপনি ওর মা নন। আমার বিশ্বাস আপনাকে দেখার পরও আপনাকে মা বলে ডাকবে এবং বিশ্বাস করবে আপনি ওর মা। প্রণয় চলে যেতে পারমিতা ধীরে ধীরে শুয়ে পড়ল। আজ সারাদিন গাড়িতে থাকার ফলে শরীর খুব ক্লান্ত। আপন ভাবনে মত্ত থেকে কখন গভীর ঘুমে তলিয়ে গেল বুঝতে পারল না পারমিতা। ঘুম ভাঙল পাখির কিচির মিচির শব্দে। ঘুম থেকে উঠে জানালা খুলে দিতে এক ফালি মিঠে রোদ ঘরের মেঝেতে লুটিয়ে পড়ল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 8টা বাজে। কি করবে না করবে বুঝতে না পেরে ঘরের দরজা খুলে চুপটি করে বসে রইল পারমিতা। ছোট্ট হিয়ার ঘুম ভাঙতে বাবাকে দেখে হেসে ফেলল। বাবার গলা জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। বলল, গুড মর্নিং পাপা। প্রণয় আদর করে হিয়ার গাল দুটো আলতো করে টেনে দিল। বলল, মর্নিং মা, তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ পাপা? বলবো না, দেখাবো। তার আগে চটজলদি ফ্রেশ হয়ে নাও সারপ্রাইজ দেখে। আবার খুশিতে কেঁদে ফেলো না মা। ওকে পাপা। প্রণয় হিয়াকে কোলে নিয়ে গেল পারমিতার ঘরে। যাওয়ার আগে হিয়ার চোখ দুটো আলতো করে চেপে ধরল। পারমিতার মুখোমুখি দাঁড়িয়ে আস্তে করে হিয়ার চোখ থেকে হাত সরিয়ে নিল প্রণয়। ছোট্ট হিয়া জীবনে প্রথমবার মাকে সশরীরে দেখে স্তব্ধ হয়ে গেল। মাকে এত কাছ থেকে দেখে কি বুঝলো কে জানে, হাউমাউ করে কেঁদে ফেলল হিয়া। বাবার কোল থেকে নেমে গিয়ে পারমিতার এক হাত টেনে ধরল হিয়া। পারমিতা নিচু হয়ে হিয়ার সামনে বসতেই হিয়া ঝাঁপিয়ে পড়ল পারমিতার গায়ে। পারমিতার গলা দুই হাতে জড়িয়ে ধরে বেকুল হয়ে কাঁদছে মেয়েটা। হিয়ার কান্না দেখে পারমিতাও কেঁদে ফেলল। প্রণয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে অনেক বুঝালো। হিয়ার কান্না একটু থেমে এলো। বলল, মা, কেন এতদিন আমাদের কাছ থেকে দূরে ছিলে তুমি? আমি পাপা কত কষ্ট পেয়েছি। হিয়ার কণ্ঠে মা ডাক শুনে জীবনে প্রথমবারের মতো পারমিতার নারী সত্তা পরিপূর্ণ হলো। মনে হলো এ মেয়ে অন্য কারো না, পারমিতার মেয়ে, সত্যিকারের মেয়ে। হিয়াকে আঁকড়ে ধরলো পারমিতা। বলল, মা আর কখনো তোমাকে ছেড়ে যাবে না হিয়া। তোমার থেকে অনেক দূরে আমিও কি কম কষ্ট পেয়েছি? তোমার বাবা যদি আরও আগে আমাকে তোমার কাছে নিয়ে আসতো তাহলে আমরা কেউ কষ্ট পেতাম না। সব দোষ তোমার বাবার। প্রণয়ের বাবা চলে এসেছেন। পারমিতাকে দেখে তিনিও প্রচণ্ড অবাক হয়েছেন। তিনি কিছু বলতে চাইলে প্রণয় ইশারায় বাবাকে চুপ থাকতে বলল। হিয়ার সামনে পারমিতার ব্যাপারে প্রণয় কথা বলতে চাইল না। ওদের মা মেয়ের অভিমান অভিযোগের পরে দুজনের গলায় গলায় ভাব হয়ে গেল। একদিকে ছোট্ট হিয়া যেমন পারমিতার মাঝে সত্যিকারের মা খুঁজে পেল, অন্যদিকে পারমিতা হিয়ার মাঝে নিজের মেয়েকে খুঁজে পেল। হিয়া আবদার করলো মায়ের হাতে ভাত খাবে। পারমিতা হিয়াকে কোলে তুলে ভাত খাওয়াতে চলে গেল। এই সুযোগে প্রণয়ের বাবা পরেশবাবু পারমিতার সম্পর্কে জানতে চাইল। প্রণয় একে একে বাবাকে সংক্ষেপে পারমিতার অতীত
বর্তমান সবকিছু খুলে বলল। এও বলল পারমিতাকে খুব শীঘ্রই বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেবে প্রণয়। বাবাও আপত্তি করলো না, ছেলেটা তো বিয়ে করতে রাজি হচ্ছিল না। নিজে থেকে যখন মুখ ফুটে বিয়ের কথা বলেছে, ছেলের পছন্দ মেনে নিলেন তিনি। তাছাড়া মেয়েটা কখনো মা হতে পারবে না। এই মেয়েটা হিয়াকে সারা জীবন মাতৃস্নেহে আগলে রাখবে। হিয়াও যখন প্রথম সাক্ষাতে পারমিতাকে মা বলে মেনে নিয়েছে, তার আর আপত্তি করা সাজে না। হৈমন্তীর আদলে গড়া এই মেয়েটা যেন একদিন সত্যি সত্যি হৈমন্তী হয়ে ওঠে। এই সংসারে যেন আবারও স্বর্গ সুখ নেমে আসে। তুমি দেখো ঠাকুর। সারাদিন হিয়ার সাথে বেশ কাটলো পারমিতার। হিয়াটা এক মুহূর্তের জন্য পারমিতাকে চোখের আড়াল করছে না। আবার যদি হিয়াকে ফেলে মা চলে যায় সেই ভয়ে। হিয়া সারাক্ষণ পারমিতাকে মা মা বলে ডাকছে। হিয়ার কণ্ঠে মা ডাক শুনে বেশ উপভোগ করছে পারমিতা, এবং সেই সাথে অনুভব করলো জীবনে সুখী হওয়ার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই। প্রণয় বাসায় নেই, ডিউটিতে চলে গেছে। রাতে কখন বাসায় ফিরবে তার কোনো ঠিক নেই। প্রণয়ের বাবাও চমৎকার একজন মানুষ। সারাদিন গল্প করলো, সারা বাড়ি পারমিতাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। এই বাড়িতে দুজন কাজের মাসি আছে, তারা বেশ আন্তরিক ব্যবহার করলো পারমিতার সাথে। একদিন এই বাড়ির মানুষগুলোকে আপন করে নিল পারমিতা। হিয়ার জন্য কাজের মাসির হেল্প নিয়ে নিজের হাতে রান্না করলো পারমিতা। রান্না করার ফাঁকে কাজের মাসি ফিস করে বলল, স্বামী সন্তান সংসার ফেলে এতদিন কোথায় ছিলেন? পারমিতা কি উত্তর দেবে ভেবে পায় না, তবে বেশ বুঝতে পারে ওনারা বেশি দিন ধরে কাজে আসেনি। পারমিতার সত্যিটা বলতে ইচ্ছে করে না, মিথ্যে করে বলল, কিছু ভুল বোঝাবুঝির জন্য আমরা দুজনে সেপারেশন ছিলাম। কাজের মাসির কৌতূহল বেড়ে যায়, আরও কিছু জানতে চেয়েও পরেশ বাবুকে এই দিকে আসতে দেখে থেমে যায়, কাজে মনোযোগ দেয়। পারমিতা যেন হাফ ছেড়ে বাসে সময় করে এই ব্যাপারে প্রণয়ের সাথে কথা বলতে হবে। প্রণয় আজকে রাত 8টার দিকে বাসায় ফিরল। একদিনে পারমিতা সবার সাথে এত আন্তরিকভাবে মিশে যাবে প্রণয়ের ভাবনাতেও ছিল না। হিয়াকে এত আদর যত্ন করতে দেখে প্রণয়ের সত্যি খুব ভালো লাগছে। হিয়াটা পারমিতার শাড়ির আঁচল ধরে সারা বাড়ি টই টই করে ঘুরে বেড়াচ্ছে আর গুনগুন করে গল্প বলছে। রাতে সবে একসাথে খেতে বসলো। খাওয়ার পর্ব শেষে ঘুমাতে যাওয়ার সময় বাঁধল বিপত্তি। হিয়াটা মাকে পেয়ে খুশিতে আজ ঘুমায়নি। পারমিতাকে জোর করে ঘরে নিয়ে গেল, বলল, মাঝখানে আমি শুব, এই পাশে তুমি শুবে, অন্য পাশে পাপা শুবে। প্রণয় অস্বস্তি নিয়ে বলল, তুমি আর তোমার মা ঘুমাও, আমার একটু কাজ আছে, কাজ সেরে আসছি। হিয়া জেদি কণ্ঠে বলল, আমি তোমাদের দুজনের মাঝখানে এখনই ঘুমাও পাপা। প্রণয় এক পলক পারমিতার দিকে তাকালো। লজ্জায় পারমিতার গা শিরশির করে উঠল। অন্যদিকে চোখ সরিয়ে নিল। এদিকে হিয়া পাপার শার্টের কোনা টেনে ধরেছে, এখন কিছুতে পাপাকে যেতে দিবে না। প্রণয় কি করবে বুঝতে পারছে না। হিয়াকে যে করা কণ্ঠে ধমক দেবে তাও পারছে না। মায়া হচ্ছে খুব। পারমিতার সাথে এক বিছানে শুলে পারমিতা কি ভাববে? তাছাড়া এসব ঠিকও না। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে খাটের পাশে চেয়ার টেনে বসলো, বলল, তুমি মাকে নিয়ে শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই। হিয়া প্রণয়ের দিকে তাকালো, বলল, তুমি আমাদের পাশে শুয়ে পড়লো পাপা প্লিজ। প্রণয় আবারও পারমিতার দিকে তাকালো। হিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বুঝিয়ে বলল, আমার সত্যি খুব দরকারি একটা কাজ আছে মা, তুমি এখন মায়ের সাথে ঘুমাও, এক ঘুম দিয়ে উঠে দেখবে আমিও তোমাদের পাশে ঘুমিয়ে আসছি। হিয়া সন্ধিহান কণ্ঠে বলল, সত্যি তো পাপা? তিন সত্যি মা। প্রণয় উঠে অন্য ঘরে চলে গেল। যাওয়ার আগে নিচু কণ্ঠে পারমিতাকে বলে গেল, আমি পাশের ঘরে আসছি, হিয়া ঘুমিয়ে গেলে একটু আসবেন প্লিজ, আপনার সাথে আমার কিছু দরকারি কথা আছে। পারমিতা মাথা নেড়ে সম্মতি জানালো। প্রণয় আর দেরি করলো না, বসা থেকে উঠে চলে গেল। মানুষটা চাইলেই কিন্তু মেয়ের মন রাখতে পড়তে পারত। শুধুমাত্র পারমিতার কথা ভেবে অন্য ঘরে চলে গেল। মানুষটার ব্যক্তিত্ব পারমিতাকে মুগ্ধ করলো। এত ভালো মানুষ সচরাচর দেখা যায় না। হিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে গল্প বলে ঘুম পাড়িয়ে দিল পারমিতা। হিয়া গভীর ঘুমে তলিয়ে যেতে পারমিতা আস্তে করে উঠে দাঁড়ালো। শাড়ির আঁচল ঠিকঠাক করতে করতে পাশের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে নক করলো। নিচু কণ্ঠে বলে, আসবো? প্রণয়ের জন্য অপেক্ষাতেই ছিল। উঁচু কণ্ঠে বলে, আসুন প্লিজ। পারমিতা ঘরে যেতে প্রণয় ইশারায় ব্যালকনি দেখিয়ে আগে আগে হাঁটতে লাগলো। পারমিতা প্রণয়ের পেছন পেছন হেঁটে গেল। ব্যালকনিতে গিয়ে মুখোমুখি দুজন দাঁড়ালো। আকাশে তারার হাট বসেছে, চাঁদের আলো উপচে পড়ছে। পাশে হাসনা হেনার গাছ, বাতাসে হাসনা হেনার সুঘ্রাণ ঘ্রাণ নাকে এসে লাগছে। প্রণয় রেলিংয়ে হেলান দিয়ে দুহাত আড়াআড়ি করে দুই পাশে রেখে দাঁড়িয়ে আছে। পারমিতা ব্যালকনির দরজার সাথে হেলান দিয়ে
দাঁড়িয়ে আছে, দৃষ্টি আকাশের অর্ধ ডুবন্ত চাঁদের দিকে স্থির। প্রণয় কেশে গলা পরিষ্কার করে নিল, গাঢ় কণ্ঠে বলল, পারমিতা। পারমিতা কিঞ্চিত কেঁপে উঠল, এক পলক প্রণয়ের চোখের দিকে তাকালো। খুব অল্প সময়ের মধ্যে দুজনের দৃষ্টি বিনিময় হলো। ঠিক তখনই আকাশে ঝড়ো বাতাস উড়ে এলো। বাতাসের তীব্রতায় ধুলোবালি উঠছে। পারমিতার চোখ মুখ বুজে ফেলল, খোঁপা বাঁধা চুলগুলো সারা পিঠময় ছড়িয়ে পড়ল। এলোমেলো চুলের ঝাপটায় চোখ মুখ ঢেকে গেল। পারমিতা বেসামাল হয়ে চুলগুলো আয়ত্তে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিল। প্রণয় মুগ্ধ দৃষ্টিতে পারমিতার দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে পারমিতার চেহারার আদলে গড়া হৈমন্তীকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের ভেতর পিষে ফেলতে ইচ্ছে করছে খুব। বুকের ভেতর তোলপাড়, মনটা খুব অশান্ত, নিজের আবেগ কিছুতে কন্ট্রোল করতে পারছে না প্রণয়। অন্যদিকে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিল প্রণয়। এক মুহূর্তে একটা সিগারেট খেলে মানসিক টানা পড়েন কিছুটা কমতো, কিন্তু এখন ধূমপান করার উপযুক্ত সময় না। বহু কষ্টে মনের রাশ শক্ত করে টেনে ধরল প্রণয়। স্বাভাবিক হতে কিছুটা সময় নিল। আকাশের দিকে তাকে বলল, আমার একটা রিকোয়েস্ট রাখবে পারমিতা? কি কথা? প্রণয় দৃঢ় কণ্ঠে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই পারমিতা। পারমিতার বুকের ভেতর মৃদু কম্পন অনুভব হলো। চোখ তুলে তাকালো প্রণয়ের দিকে, নিচু কণ্ঠে বলল, আমি কখনো মা হতে পারবো না। প্রণয় যেন আরেকটু সাহস পেল, বলল, আপনি আমার হিয়ার মা হয়ে থাকবেন। জন্মের পর থেকে আমার মেয়েটা কখনো মায়ের আদর, স্নেহ, ভালোবাসা পায়নি। আমিও সারাদিন ব্যস্ত থাকি। আপনাকে আমি কখনো কোনো কিছুর অভাব অনুভব করতে দেব না, প্রমিস। বিনিময়ে শুধু আমার মেয়েটাকে মাতৃস্নেহে বড় করবেন। অনিরুদ্ধকে ভালোবেসে বিয়ে করার পর চরমভাবে ঠকে গিয়ে বিয়ের প্রতি আর আগ্রহ কাজ করে না। বিয়ের প্রতি বিতৃষ্ণা, ভীতি এসে গেছে। কোনো পুরুষ মানুষকেও আর মন থেকে বিশ্বাস হয় না। সেই ভীতি থেকে পারমিতা বলল, হিয়াকে মাতৃস্নেহে বড় করার জন্য কি আপনাকে বিয়ে করতেই হবে? বিয়ে না করে কি হিয়ার দায়িত্ব নিতে পারবো না আমি? প্রণয় দীর্ঘশ্বাস ফেলে বলল, সে আপনি অবশ্যই পারবেন, তবে হিয়াটা রোজ রাতে বায়না করবে আমরা দুজনে যেন এক পাশে শুয়ে থাকি। একদিন দুই দিন পাশ কাটিয়ে গেলেও প্রতিদিন তো পারবো না। তাছাড়া হিয়া যেহেতু আপনাকে মা বলে মেনে নিয়েছে, আমাদের দুজনকে সবসময় দূরে দূরে থাকতে দেখলে ওর ছোট্ট মনে প্রভাব ফেলবে। হয়তো একসময় বুঝে ফেলবে আমরা দুজন স্বামী স্ত্রী না। যদি কখনো বুঝে ফেলেও মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়বে, আমাকে ভুল বুঝবে। হয়তো সামান্য একটা ভুলের জন্য আমাদের বাবা মায়ের মাঝখানে বিশাল দূরত্ব তৈরি হয়ে যাবে। এই দূরত্বটাই আমি মানতে পারবো না পারমিতা। তাছাড়া আপনাকে বিয়ে করে আমাদের সম্পর্কের বৈধতা দিতে চাচ্ছি। একসাথে থাকতে থাকতে কখনো যদি আমাদের মাঝে কিছু হয়ে যায়, আমরা কেউ যেন অনুশোচনা না করি, পাপবোধ না হয়। এখন উত্তরটা জানাতে হবে না আপনাকে। সময় নিন, ভাবুন, ভেবেচিন্তে আপনার সিদ্ধান্ত আমাকে জানাবেন। অনেক রাত হলো, এবার হিয়ার কাছে যান, ঘুমিয়ে পড়ুন। শুভরাত্রি। গভীর রাত। পারমিতার চোখে ঘুমের লেশমাত্র নেই। প্রণয়ের বলা কথাগুলো ভাবতে ভাবতে রীতিমতো মাথায় ব্যথা করছে। স্বল্প পরিচিত একটা মানুষের সাথে হুট করে বিয়ের বন্ধনে জড়াতে মন সায় দিচ্ছে না। অনিরুদ্ধকে ভালোবেসে বিয়ে করার পর এত বিশ্রীভাবে পারমিতাকে ঠকিয়েছে, নতুন করে বিয়ের কথা ভাবতেও গা কাঁটা দিয়ে ওঠে। আবার আপাদমস্তক প্রণয়কে দেখে। প্রণয়ের কথাগুলো শুনে মানুষটাকে ভালোই মনে হয়, বিশ্বাস করতে ইচ্ছে করে, তবে কেন যেন মন মানতে চায় না। হিয়াটা ঘুমের ঘরে পারমিতার গা ঘেঁষে শুলো। পারমিতার গায়ের পেয়ে এক হাত দিয়ে পারমিতাকে জড়িয়ে ধরলো। পারমিতার চোখ তুলে হিয়ার ঘুমন্ত মুখের দিকে তাকালো। মেয়েটা দেখতে খুব মিষ্টি। হিয়ার হাসি হাসি মুখটা দেখলে মন ভরে যায়। আলতো হাতে গাল টেনে আদর করে দিতে ইচ্ছে করে। পারমিতা হিয়ার মাথায় হাত রাখলো। হিয়া পারমিতার বুকে মুখ গুজে দিতেই পারমিতার মাতৃত্ব, নারী সত্তা জেগে উঠল। হিয়াকে আলতো হাতে আঁকড়ে ধরে হু হু করে কেঁদে দিল পারমিতা। এই মেয়েটা পারমিতার, শুধুই পারমিতার, অন্য কারো না। দুজন কোথাও গেলে কেউ ধরতে পারবে না হিয়া অন্য কারো গর্ভে জন্ম নিয়েছে। দুজনের চেহারা এতটাই মিল। এই মিলের রহস্য কি বুঝতে পারে না পারমিতা। পারমিতা হিয়াকে ঠিক করে শুয়ে দিয়ে উঠে দাঁড়ালো। কয়েক পায়ে হেঁটে গিয়ে দেয়ালে বড় করে টানানো হৈমন্তীর ছবির মুখোমুখি গিয়ে দাঁড়ালো। হৈমন্তীর পাশে প্রণয় হাসি মুখে দাঁড়িয়ে আছে। প্রণয়ের এক হাত হৈমন্তীর কাঁধে রেখেছে। দুজনকে একসাথে বেশ লাগছে, কিন্তু দেয়ালে টানানো ছবিটা হুবহু পারমিতার। দুজনের চেহারার কোনো কিছুর অমিল নেই। সেম একরকম দেখতে। যমজ বোন দেখতে যেমন হয় ঠিক তেমন। একটা অপরিচিত মানুষের সাথে এত বেশি মিল কিভাবে হতে পারে? একবার সামনাসামনি দেখার সৌভাগ্য হলে ঠিকই কৌতূহলবশত জিজ্ঞেস করতে পারত পারমিতা। আফসোস,
মাথা ঠুকে মরে গেলেও সামনাসামনি দেখা হওয়ার কোনো সুযোগ নেই। পারমিতা দীর্ঘশ্বাস ফেলে হিয়ার পাশে গিয়ে শুয়ে পড়ল। বিয়ে করবে পারমিতা, শুধুমাত্র হিয়ার মুখ থেকে মা ডাক শোনার লোভে প্রণয়কে বিয়ে করবে পারমিতা। কপালে যা লেখা আছে তাই হবে। প্রণয়ের সাথে বিয়ে হলে আর কিছু পাক আর না পাক নিজের একটা মেয়ে পাবে, যে মেয়েকে জন্ম না দিলেও সময়ের সাথে সাথে মেয়ের আসল এবং একমাত্র মা হয়ে উঠবে পারমিতা। ছোট্ট একটা জীবনে পারমিতা অনেক আঘাত সহ্য করেছে, অনেক দুঃখ সয়েছে, দরকার হলে আরও সইবে। তবুও একটা ফুটফুটে মেয়ের মা হওয়ার সুযোগ যখন এসেছে, এই সুযোগ কিছুতে হাতছাড়া করবে না পারমিতা। এই মেয়েটার জন্য সমস্ত কষ্ট হাসি মুখে ঠিকই সয়ে যেতে পারবে। এই মেয়েটা তো পারমিতার আপন রক্তের সম্পর্কে কেউ না, তবু প্রথম দেখায় এত কেন টান অনুভব করছে পারমিতা। সকালে খাবার টেবিলে প্রণয়ের সাথে দেখা হলো। এই প্রথম প্রণয়কে সশরীর দেখে কেন যেন লজ্জা লাগছে। হয়তো গতকাল রাতে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছে এই কথা ভেবে। পারমিতা অন্যদিকে চোখ সরিয়ে নিয়ে হিয়ার খাওয়ানোতে মনোযোগ দিল। মেয়েটা আদুরে কণ্ঠে প্রচুর কথা বলে, শুনতে বেশ লাগে। প্রণয় চুপচাপ খেয়ে উঠে ঘরে চলে গেল। আজ ছুটির দিন, সারাদিন বাড়িতে শুয়ে বসে কাটিয়ে দিল প্রণয়। বিকেলে হিয়ার আবদারে ঘুরতে বের হলো। হিয়া পারমিতাকে ছাড়া কোথাও যাবে না। মেয়েটা পারমিতাকে দেখার পর থেকে চোখের আড়াল করতেই চাইছে না, সারাক্ষণ পারমিতার ছায়ার সঙ্গী হয়ে থাকে। পারমিতাকে যত তাড়াতাড়ি বিয়ে করতে পারবে ততই চিন্তামুক্ত হবে প্রণয়। হিয়াটার পারমিতার প্রতি তীব্র আসক্তি হয়ে গেলে পারমিতাকে ছেড়ে থাকতেই পারবে না হিয়া, এই একটা ভয় মনে বাসা বেঁধেছে। এদিকে পারমিতাকে তো জোর করা যায় না, মেয়েদের অনুভূতি হয় প্রবল। একটা সম্পর্কে থেকে বেরিয়ে অন্য একটা সম্পর্কে জড়াতে ওদের অনেক সময় লেগে যায়। পারমিতা অনিরুদ্ধ নামের ছেলেটাকে মনে প্রাণে ভালোবাসত। ভালোবাসার মানুষটা যতই প্রতারক হোক, মন থেকে মুছে ফেলা তো সহজ না। পারমিতা সুস্থ হয়েছে, খুব বেশি দিন হয়নি। জোর দিয়ে কিছু বলা যাবে না, কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়েও দেওয়া যাবে না। ওর দুর্বল মস্তিষ্ক জোর জবরদস্তি হজম করতে পারবে না, আবারও মাথায় সমস্যা দেখা দেবে। এই ভয় থেকেও প্রণয় জোর দিয়ে কিছু বলতেও পারছে না। আবার পারমিতার আদলে গড়া হৈমন্তীকে এত কাছে পেয়েও দূরে দূরে থাকতে ভালো লাগছে না, খুব কাছে টেনে নিতে ইচ্ছে করছে। ওরা গাড়ি নিয়ে ঘুরতে গেল। ঘুরতে ঘুরতে অনেকটা দূরে চলে গেল। একটা পার্কের সামনে গাড়ি থেমে তিনজন গাড়ি থেকে নেমে পার্কের ভিতরে গেল। পারমিতা শাড়ি পরেছে, প্রণয় পারমিতার শাড়ির সাথে ম্যাচিং করে জিন্সের সাথে টি শার্ট পরেছে। হিয়াও সুন্দর একটা জামা পরেছে। হিয়া প্রণয়ের কোলে আর পারমিতা প্রণয়ের পাশে পাশে পা দুলিয়ে হাঁটছে। হিয়া আর পারমিতা গল্পে মশগুল। প্রণয় খুব মনোযোগ দিয়ে মামের গল্প শুনছে আর মিটি মিটি হাসছে। দুর্ভাগ্যবশত অনিরুদ্ধ তার বর্তমান স্ত্রীকে নিয়ে এই একই পার্কে এসেছে। দুজনে কি একটা বিষয় নিয়ে যেন পার্কে এসেও প্রচণ্ড ঝগড়া করছে। আশেপাশের মানুষ ওদের দিকে কৌতূহল চোখে তাকে বোঝার চেষ্টা করছে দুজনের আসলে কি নিয়ে ঝগড়া লেগেছে। ঝগড়ার এক পর্যায়ে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বউকে ধাক্কা মেরে ফেলে দিল অনিরুদ্ধ। বউটাও কম যায় না, হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে আচমকা অনিরুদ্ধর পা কামড়ে ধরল। অনিরুদ্ধ পা ঝাড়া দিয়ে বউকে ফেলেই চলে যেতে নিল। কয়েক কদম যেতেই পারমিতাকে দেখে চমকে উঠল অনিরুদ্ধ। পারমিতা যেন অনিরুদ্ধকে না দেখতে পারে, চট করে ফুল গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে ফেলল অনিরুদ্ধ। পারমিতা আগের থেকে সুন্দরী হয়েছে, শাড়িতে কি দারুণ লাগছে পারমিতাকে। পাশের লোকটাকে নিশ্চয়ই পারমিতার হাজব্যান্ড। লোকটার কোলে আবার একটা বাচ্চাও দেখা যাচ্ছে। বাচ্চাটার দিকে চোখ পড়তে চমকে উঠল অনিরুদ্ধ। হুবাহু পারমিতার চেহারা। ডাক্তার না বলেছিল পারমিতা কখনো মা হতে পারবে না, তাহলে বাচ্চাটা হলো কিভাবে? পারমিতার বিয়ে হলো কবে আর বাচ্চাই বা হলো কবে? লোকটার সাথে যে কয়বার দৃষ্টি বিনিময় করলো সেই কয়বার লাজুক হাসলো পারমিতা। বেশ সুখে আছে পারমিতা। পারমিতার এত সুখে তো সহ্য হচ্ছে না অনিরুদ্ধর। একটা ভুলের জন্য পারমিতাকে হারিয়েছে অনিরুদ্ধ। ইস, আবার যদি পারমিতাকে নিজে করে পেত, এত সহজে তো পারমিতাকে ছাড়বে না অনিরুদ্ধ। আবারও ছলে বলে কৌশলে যে করি হোক না কেন পারমিতাকে নিজের করে ছাড়বে অনিরুদ্ধ। একবার কি সামনে গিয়ে দাঁড়াবে যদি পারমিতা ভয় পায়? না না, ভয় পাবে কেন? পারমিতা তো অনিরুদ্ধকে ভালোবাসে। পুরনো অনুভূতিকে জাগ্রত করতে আবার অনিরুদ্ধকে ভালোবাসতে বাধ্য হবে পারমিতা। পাগল পাগল হয়ে অনিরুদ্ধর কাছে ছুটে আসবে। এবার তো ভুল করবেন অনিরুদ্ধ। কথাগুলো ভাবতে ভাবতে অনিরুদ্ধর দু চোখে জল
ভিজে উঠল। পারমিতা আগের থেকেও দেখতে সুন্দর হয়েছে। পারমিতার দিক থেকে চোখ সরাতে ইচ্ছে করলো না। ছুটে গিয়ে জাপটে ধরে আদর করতে ইচ্ছে করছে খুব। সারা বিকেল ঘুরে রাতে বাইরে থেকে খাবার খেয়ে তারপর বাসায় ফিরল ওরা। হিয়া গাড়িতে ঘুমিয়ে পড়েছে। চলন্ত গাড়িটা রাতের আধার পেছনে ফেলে ছুটছে। হিয়ার আবদারে পেছনের সিটে পাশাপাশি দুজন বসে আছে। হিয়া কথা বলতে বলতে প্রণয়ের কোলে ঘুমিয়ে পড়েছে। তারপরে ওরা দুজন চুপচাপ বসে আছে। দুজন মানুষ জড়বস্তুর মতো কতক্ষণ বসে থাকা যায়? প্রণয়কে এসে গলা পরিষ্কার করে নিল, বলল, হিয়াটা এই দুদিনে আপনার খুব বাধ্য হয়ে উঠেছে। উত্তরে পারমিতা একটুখানি হাসলো। প্রণয় বলল, আমার মেয়েটা ছোট হলে কি হবে? সব দিকে তার নজর। আজর সামনে আপনাকে 2বার আপনি বলে সম্বোধন করেছি। 2বারে ও আমাকে জিজ্ঞেস করেছে। আমি আপনাকে তুমি না ডেকে আপনি কেন ডাকছি? পারমিতা বলল, ওর ছোট্ট মনে কোনো সন্দেহ ঢুকতে দিবেন না। এখন থেকে আপনি আমাকে তুমি বলেই ডাকবেন। অনুমতি দিচ্ছেন তাহলে? পারমিতা অন্যদিকে তাকালো। প্রণয় নিঃশব্দে হাসলো, বলল, বিয়ের কথা ভাবলে কিছু? পারমিতার বুকের মৃদু কম্পন স্পষ্ট অনুভব করলো পারমিতা। আস্তে করে বলল, বিয়েটা কি হিয়ার সামনেই করবেন? পারমিতা এত সহজে এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে? এই ভাবনাটা স্বপ্ন ছিল না প্রণয়ের। প্রণয় মনে সুখ অনুভূতি, মুখটা হাসি হাসি। এই প্রথম অন্যরকম অনুভূতি নিয়ে পারমিতার এক হাত ধরল। প্রণয়ের উষ্ণ স্পর্শে কিঞ্চিত কেঁপে উঠল পারমিতা। লজ্জায় চোখ মুখ লাল হয়ে উঠল। প্রণয়ের হাতের বাঁধন আর একটু শক্ত হলো। নিচু কণ্ঠে বলল, বিয়েটা হিয়ার সামনে করতে চাচ্ছি না। তাহলে ওর ছোট্ট মনে প্রশ্ন জাগবে। তাহলে আর কি করব? কোনো এক মন্দিরে। হিয়াকে কি বলে বের হব? কিছু একটা বলে বের হতে হবে। তবে আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবে পারমিতা? রাখার হলে অবশ্যই রাখবো। প্রণয় বলল, 1 বৈশাখে আমার সাথে হৈমন্তীর বিয়ে হয়েছিল, আর 2 দিন পর বৈশাখ। আমি চাচ্ছিলাম একই ডেটে বিয়েটা করতে। পারমিতার মনটা খারাপ হয়ে গেল। অকারণ কেন যে মনটা খারাপ হলো তাই বুঝতে পারল না পারমিতা। লোকটা একই ডেটে বিয়ে করতে চাচ্ছে নিজের মেয়ের কথা ভেবে। বিয়েটাই তো করছে শুধুমাত্র মেয়ের জন্য। পারমিতা 100% শিওর দিয়ে বলতে পারে, হৈমন্তীর চেহারার সাথে পারমিতার চেহারার মিল না থাকলে কোনোদিনও ডাক্তার প্রণয় পারমিতার মতো মেয়েকে বিয়ে করতো না। লোকটা যে কারণেই হোক বিয়ে করে বউয়ের স্বীকৃতি দেবে, এই তো অনেক। তারপরও মনের কোথাও না কোথাও একটা খারাপ লাগা থেকেই যায়। প্রণয় সারাটা রাস্তা পারমিতার এক হাত আঁকড়ে ধরে রাখলো। এক মুহূর্তের জন্য হাতটা ছাড়ল না প্রণয়। এই বিশুদ্ধ স্পর্শটুকু ভালো লাগলো পারমিতার। পারমিতা হাতটা সরিয়ে নেওয়ার বৃথা চেষ্টা করলো না। বাসায় এসে জেজার রুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পাল্টে ঘুমিয়ে পড়লো। হিয়ার চোখ ফাঁকি দিয়ে বিয়ের ব্যবস্থা কেনাকাটা করে ফেলল প্রণয়। বিয়ের কেনাকাটা অবশ্যই হিয়াকে সাথে নিয়েই করেছে। যদিও হিয়া বিয়ের কথা জানে না, তবে মায়ের জন্য পাপা কেন ঘটা করে কেনাকাটা করছে তা জানে হিয়া। পাপাই বলেছে হিয়াকে। পারমিতার শাড়ির সাথে ম্যাচিং করে হিয়ার জন্য সুন্দর একটা জামা কিনে নিল। নিজের জন্য পাঞ্জাবি সহ আরও টুকটাক কেনাকাটা করে ফেলল প্রণয়। একদিন পর বিয়ে, অথচ তার আগে একটা ফোন কল পারমিতার সব কিছু উলটপালট করে দিল। একদম মনের ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। অসময়ে ওই মানুষটা ফোন না দিলেই কি হতো? কেন এতগুলো দিন পর পারমিতার সুখের জীবনে নতুন করে দুঃখ হয়ে ধরা দিতে চায় মানুষটা কেন? পারমিতা, চুপ করে থেকো না, কথা বলো প্লিজ। রাগ দুঃখ জেদে পারমিতার চোখের জলে সবকিছু ভাসিয়ে দেখছে। ফোনটা কানের কাছে চেপে ধরে রাখতেও খুব ক্লান্ত লাগছে। অনিরুদ্ধ অস্থির হয়ে বলল, তুমি কথা বলছো না কেন পারু? কেন ফোন দিয়েছ? আমি আমার ভুল বুঝতে পেরেছি পারমিতা। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। তোমাকে ছেড়ে সুখে নেই আমি। হঠাৎ তো ভালোবাসার কারণ নাকি তোমার বর্তমান স্ত্রীর সাথেও ডিভোর্স হয়ে গেছে? পারমিতা তাচ্ছিল্য করে কথাটা বলল। অনিরুদ্ধ পারমিতার কুটুক্তি একটুও গায়ে মাখল না। এমন উত্তেজিত হওয়া যাবে না এখন। সময় নিয়ে পারমিতাকে বোঝাতে হবে। অনিরুদ্ধ বলল, আমি ভালো নেই পারমিতা। তোমাকে ছেড়ে থাকতে আমার কিসে কষ্ট হয়। তোমার কথা ভেবে নীরব চোখের জলে প্রতি রাতে বালিশ ভিজে আমার দম বন্ধ হয়ে আসে। কত খুঁজেছি তোমাকে, আফসোস কোথাও তোমার সন্ধান পাইনি। তাহলে এখন কিভাবে পেলে? এই প্রশ্নের সঠিক উত্তর অনিরুদ্ধ দিতে পারল না। বলল, ডাক্তার না বলেছিল তোমার বাচ্চা হবে না? তারপর কিভাবে তোমার বাচ্চা হলো? পারমিতা চমকে উঠল। খুব দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, সৃষ্টিকর্তা চাইলে সব সম্ভব। স্বামী সন্তান নিয়ে বেশ সুখে আছো তাহলে? খুব সুখে আছি। আমি সুখে নেই পারমিতা। শোনো অনি, তুমি সুখে থাকার জন্যই আমাকে মাঝপথে ছেড়ে গিয়েছিলে। শুধুমাত্র তোমার জন্য আমি একে একে সব হারিয়েছি।
তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। এখন তুমি কিভাবে থাকবে না থাকবে সেটা তো আমার দেখার বিষয় না। ভুলে আর কখনো আমাকে বিরক্ত করবে না। আমাদের দুজনের পথ অনেক আগেই আলাদা হয়ে গেছে। আমি জানি তুমি এখনো আমাকেই ভালোবাসো পারমিতা। ভুল জানো তুমি। আমি তোমার মতো কাপুরুষকে ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি তোমাকে। আর কখনো যদি আমাকে ফোন দিয়ে অকারণ ডিস্টার্ব করো তাহলে তোমার বউকে বলে দেবো আমি আর আগের বোকাশোকা পারমিতা নেই। আমার সংসার তিল পরিমাণ অশান্তি করার চেষ্টা করলে তোমার সংসারে আগুন লাগিয়ে দেবো আমি, কাপুরুষ একটা। পারমিতা ফোন কেটে দিয়ে অনুরুদ্ধ নম্বরটা ব্ল্যাক লিস্টে ফেলে দিল। অনুরুদ্ধ হঠাৎ করে কেন পারমিতার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তাই তো বুঝতে পারছে না পারমিতা। তাছাড়া এই বাড়িতে আসার পর প্রণয় এই ফোনটা পারমিতাকে দিয়েছিল। ফোন নাম্বার নতুন, অনুরুদ্ধই বা এই নাম্বার এত তাড়াতাড়ি কোথা থেকে জোগাড় করলো? আর জানলই বা কিভাবে পারমিতার নতুন জীবনের কথা? অনিরুদ্ধ এবার যতই ভালোবাসার মিথ্যে অভিনয় করুক মরে যাবে, তবু অনিরুদ্ধর পাতা ফাঁদে আর পা দেবে না। একবার নরক যন্ত্রণা ভোগ করে এসেছে পারমিতা, দ্বিতীয়বার এর ইচ্ছে নেই। অনিরুদ্ধ সত্যিটা জেনে যাওয়ার আগেই প্রণয়ের সাথে বিয়েটা সেরে ফেলতে হবে, না হলে আবারও এমন কিছু করবে অনিরুদ্ধ, হয়তো প্রণয় আর বিয়েটা করতে চাইবে না। রাতের ঘুম হলো না। অতীতের কথা ভাবতে ভাবতে ভোরের দিকে চোখটা লেগে এসেছে। ঘুম ভাঙলো প্রণয়ের ডাকে। পারমিতা কাঁচা ঘুম ভেঙে ধরপড়ি উঠে বসলো। প্রণয় নিচু হয়ে পারমিতার এক হাত আলতো ধরে বলল, ভয় পেয়েছ? একটু, সরি, আসলে সকাল 9টা বেজে গেছে, উঠে স্নান করে নাও, আমরা একটু পর বের হব। পারমিতা বিছানার দিকে তাকে বলে, হিয়া কোথায়? ও তো অনেক আগেই উঠে গেছে, হয়তো ওর দাদুর কাছে আছে। হিয়া কি খেয়েছে? ইস, কি ঘুমিয়েছে আমি। নো প্রবলেম, সব দিন শরীর একরকম যায় না। পারমিতা বিছানা গুছিয়ে উঠতে উঠতে বলল, হিয়া কি খেয়েছে? হ্যাঁ, আমি খাইয়ে দিয়েছি। আচ্ছা আপনি বসুন, আমি স্নান করে আসছি। প্রণয় একটা শাড়ির প্যাকেট পারমিতার হাতে দিল, বলল, এই শাড়িটা পরে চট জলদি রেডি হয়ে নাও। হিয়াকে কি বলে যাব? হিয়াকে আমি ম্যানেজ করে ফেলেছি, নো টেনশন। ও একটু আমাদের সাথে যাওয়ার জন্য বায়না করবে না। আস্থা। স্নান সেরে রেডি হয়ে গিয়ে দেখলো প্যাকেটে একটা লাল টুকটুকে জামদানি শাড়ি। শাড়িটা পারমিতা খুব যত্ন করে সময় নিয়ে পড়লো। প্রণয় অনেকগুলো সাজের সামগ্রী কিনে দিয়েছে, তবে খুব বেশি সাজলো না, ন্যাচারাল মেকআপ করলো। ভেজা চুলগুলো ঢিলা করে হাত খোপা করলো। প্রণয় রেডি হয়ে হাতঘড়ি পড়তে পড়তে ঘরে এলো, বলল, হলো তোমার? পারমিতা ঘুরে দাঁড়াতেই 4 চোখের মিলন হলো। পারমিতাকে দেখতে দারুণ লাগছে। প্রণয় মুগ্ধ দৃষ্টিতে পারমিতার মায়াবী মুখের দিকে তাকিয়ে রইল। বুকের ভেতর শিরশির করছে। মুহূর্তে মনটা খুব অশান্ত হয়ে উঠল। পাঞ্জাবিতে প্রণয়কে দেখতে সুন্দর লাগছে। প্রণয়ের বয়স একটু বেশি হলো, বডি ফিটনেস সুন্দর, বয়স বোঝা যায় না, দেখতে বেশ লাগে। দুজন হিয়ার গালে চুমু খেয়ে হিয়ার কাছ থেকে বিদায় নিয়ে কালী মন্দিরের উদ্দেশ্যে রওনা হলো। গাড়িতে উঠে প্রণয় বলল, তোমার মাসিকে বিয়েতে আসতে বলেছ? পারমিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, বলেছিলাম। কি বলল? আসবে না। মন খারাপ একটু? প্রণয় পারমিতার মাথায় হাত রাখলো, বলল, মন খারাপ করো না, সময় করে একদিন গিয়ে তোমার মাসির কাছ থেকে আমরা আশীর্বাদ নিয়ে আসব। প্রণয় পাঞ্জাবির পকেট থেকে একটা গোলাপ ফুল বের করে পারমিতার খোপায় যত্ন করে গুছিয়ে দিল। ফুলটা খোপায় গুছিয়ে দেওয়ার বাহানায় ঘাড়ে আলতো করে স্পর্শ করলো। আবেশে কেঁপে উঠল পারমিতা। প্রণয় হাত সরিয়ে নিল, বলল, এবার বেশি সুন্দর লাগছে। উত্তরে পারমিতা লাজুক হাসল। মন্দিরে এসে দেখল প্রণয়ের কিছু কলিগ ও বন্ধু এসেছে। ওদের সাক্ষী রেখে প্রণয় পারমিতার বিয়েটা ভালোভাবেই সম্পূর্ণ হয়ে গেল। প্রণয়ের দেয়া সিথির সিঁদুরে পড়ে পারমিতার অন্যরকম অনুভূতি হলো। কেঁদেই ফেলো মেয়েটা। এই প্রথম প্রণয় পারমিতার কাঁধ জড়িয়ে ধরল, নিচু কণ্ঠে বলল, কেঁদো না, জীবনে অনেক কষ্ট করেছ, আর একটু অপেক্ষা করে, খুব সুন্দর একটা স্বপ্নময়ী জীবন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। প্রণয়ের যত্ন একটু সান্ত্বনা শুনে পারমিতার মনটা পুলকিত হলো খুব। চোখের জল মুছে প্রণয়ের বুকে মাথা রাখল। প্রণয়ের হাতের বাঁধন আর একটু শক্ত হলো। পারমিতার মাথায় ঠোঁট ছুঁয়ে চুমু খেয়ে দিল। বাড়িতে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। বাড়িতে গিয়ে দেখলো বাড়িটা খুব সুন্দর করে সাজানো। অনেক লোকজন ইতিমধ্যে এসে গেছে। চারিদিকে খাবারের ঘ্রাণে মমা করছে। হিয়া কোত্থেকে ছুটে এসে পারমিতাকে জড়িয়ে ধরলো। প্রণয় নিচু কণ্ঠে বলল, ঘরে যাও, পার্লারের লোকেরা সাজাতে চলে এসেছে। পারমিতা প্রশ্নবোধক চোখে প্রণয়ের দিকে তাকালো। প্রণয় পারমিতাকে আড়ালে নিয়ে গেল। নিচু কণ্ঠে বলল, আমি আর হিয়া প্রতি বছর আজকের দিনে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে হৈমন্তীর ছবির সামনে দাঁড়িয়ে কেক কাটি।
যেহেতু তুমি এখন আমাদের মাঝে চলে এসেছ, হিয়ার আবদারে আজকে বড় কোনো অনুষ্ঠান করতে হবে। তবে শুধু হিয়া জানে আজ আমাদের বিবাহবার্ষিকী, আর সবাই আমাদের বিয়ের প্রোগ্রামে এসেছে। কিন্তু আত্মতৃপ্তিতে পারমিতার মনটা ভরে গেল। পারমিতার প্রথম বিয়েটা হয়েছিল খুব সাদামাটা ভাবে। ছোটবেলা থেকে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে বউ সেজে বিয়ে করার খুব স্বপ্ন ছিল। পারমিতার স্বপ্নের মতো অনিরুদ্ধর সাথে বিয়েটা হয়নি দেখে আফসোসের শেষ ছিল না, অথচ সেই স্বপ্নটা শুধুমাত্র হিয়ার জন্য ঠিকঠাক আজ পূরণ হবে। পারমিতা হিয়াকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দিল, তারপর মা মেয়ে সাজতে চলে গেল। প্রণয় মা মেয়ের গমন পথের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, ওদের তুমি কখনো আলাদা করে দিও না ঠাকুর। হিয়ার আবদারে পার্লারের লোকেরা খুব সুন্দর করে পারমিতাকে বউ সাজিয়ে দিল। ভারী কাজ করা লাল টুকটুকে বেনারসি শাড়ি পরেছে পারমিতা। শাড়িটা নতুন, পারমিতাকে খুব মানিয়েছে। প্রণয় এক ফাঁকে ঘরে এসে হৈমন্তীর গহনাগুলো পারমিতাকে পরার জন্য দিয়ে গেছে। পারমিতা না করেছিল, প্রণয় শোনেনি, বলেছে এই গহনাগুলো আজ থেকে তুমি পরবে। পারমিতার সাজ কমপ্লিট হতে আয়নার সামনে দাঁড়ালো পারমিতা। ওকে দেখতে এত সুন্দর লাগছে, নিজেকে দেখে নিজেই অভিভূত হয়ে গেল। হিয়া পারমিতাকে জড়িয়ে ধরল, বলল, তোমাকে খুব সুন্দর লাগছে মা, একদম বউ বউ লাগছে। পারমিতা আদর করে হিয়ার গাল টিপে দিল, বলল, তোমাকেও খুব সুন্দর লাগছে হিয়ামণি। প্রণয় পারমিতার শাড়ির সাথে মিলিয়ে ব্লেজার পরেছে, দেখতে দারুণ লাগছে। প্রণয় ঘরে এসে দেখল হিয়া আর পারমিতা জড়াজড়ি করে বসে আছে। দুজনকে একসাথে দেখে প্রণয়ের মুখে প্রশান্তের হাসি ফুটে উঠল, বলল, মামে রেডি? হিয়া উকি দিয়ে বাবাকে দেখে দৌড়ে গেল। প্রণয় চট করে হিয়াকে কোলে তুলে নিল। হিয়া ও পারমিতার শাড়ির সাথে ম্যাচিং করে সুন্দর একটা জামা পরেছে। তিনজনকে এত মানিয়েছে, কেউ না জানলে ধরতেই পারবে না হিয়া পারমিতার মেয়ে না। ওরা তিনজন ড্রয়িং রুমে গিয়ে দেখলো সবাই একসাথে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। টেবিলে বড় সাইজের একটা কেক রাখা। কেকের পাশে সাদা লাল অজস্র বেলুন উড়ছে। প্রণয় পারমিতার এক হাত ধরে রেখেছে। ওরা হেঁটে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। প্রণয় হিয়াকে আস্তে করে কোল থেকে নামিয়ে দিল। পারমিতার মুখোমুখি দাঁড়িয়ে পারমিতার গলায় ফুলের মালা পরিয়ে দিল। ঈশ্বরে প্রণয়কে পরিয়ে দিতে বলল। পারমিতার খুব লজ্জা লাগছে, আবার প্রণয়ের আগ্রহ দেখে খুব ভালো লাগছে। ছোট্ট হিয়া বাবা মাকে মালা বদল করতে দেখে খুশিতে হাততালি দিচ্ছে। মালা বদল করে সবার সামনে আবারও পারমিতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল প্রণয়। আবেগে পারমিতার চোখে জল এসে গেল। দু চোখ আলতো করে বুঝে ফেলল। এক ফোঁটা নোনা জল পারমিতার গাল বেয়ে গড়িয়ে পড়ার আগে হাতের বৃদ্ধা আঙুল দিয়ে মুছে দিল প্রণয়। মাথা নেড়ে পারমিতাকে কাঁদতে মানা করলো। পারমিতা হেসে ফেলল। তিনজনে একসাথে কেক কাটলো। প্রণয় পারমিতা প্রথমে হিয়াকে কেক খাইয়ে দিল, তারপর হিয়া বাবা মাকে কেক খাইয়ে দিল। প্রণয় পারমিতাকে কেক খাইয়ে দেওয়ার সময় হাসি মুখে নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, বিয়ের দিন বিবাহবার্ষিকী পালন করতে কেমন লাগছে? পারমিতা হেসে বলল, দারুণ। অতিথিরা ভরপেটে খেয়ে দিয়ে ওদের বিয়ে উপলক্ষে উপহার দিয়ে রাতে বিদায় নিয়ে যার যার বাসায় চলে গেল। সবার খাওয়া হলেও ওদের এখনো খাওয়া হয়নি। হিয়া ঘুমিয়ে পড়েছে। পারমিতা হিয়াকে কোলে তুলে নিল, বলল, আমি ঘরে যাচ্ছি। প্রণয় পিছু ডেকে বলল, তোমাকে আর এখানে আসতে হবে না, আমি খাবার নিয়ে ঘরে আসছি। পারমিতা মাথা নেড়ে আচ্ছা বলে ঘুমন্ত হিয়াকে কোলে নিয়ে ঘরে চলে গেল। পারমিতা হিয়াকে বিছানায় শুয়ে দিল। একটা কোলবালিশ হিয়ার পাশে রেখে আস্তে করে উঠে পড়ল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল পারমিতা। তখনই সেলফোনটা তার স্বরে বেজে উঠল। চমকে উঠল পারমিতা। ফোনটা একটু আগে ড্রেসিং টেবিলের সামনে নামিয়ে রেখেছিল। চট করে হাতে তুলে নিল। ফোনের স্ক্রিনে অপরিচিত নাম্বার। এত রাতে কে ফোন দিতে পারে বুঝতে পারল না পারমিতা। ফোনটা রিসিভ করে কানে চেপে ধরল। তারপর বলল, হ্যালো, কে? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে পারু? পারমিতা হতভম্ব হয়ে গেল। অনিরুদ্ধ ফোন দিয়েছে, কড়া কণ্ঠে বলল, এত রাতে কেন ফোন দিয়েছো তুমি? অনিরুদ্ধ নেশা জড়ানো কণ্ঠে বলল, বরের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছিল বুঝি। উপস, সরি, ফোন দিয়ে ডিস্টার্ব করার জন্য। মুখ সামলে কথা বলো অনিরুদ্ধ। তুমি আমার কাছে চলে আসো পারমিতা। মরে গেল তোমার কাছে আর কখনো ফিরে যাব না। তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে পারমিতা। পারমিতা নিঃশব্দে কেঁদে ফেলে বলল, অনেক কষ্টে আমি নিজেকে সামলে নিয়ে নতুন জীবন শুরু করেছি। দয়া করে আমার সাজানো গোছানো জীবনে অশনি হয়ে ঢুকে তছনছ করে দিও না। আমি ভালো না থাকলে তোমাকেও যে ভালো থাকতে দেব না পারমিতা।
তোমার খারাপ থাকার পেছনে তো আমি দায়ী নই, তুমি নিজের দোষে আমাকে হারিয়েছ, আমাকে সর্বশান্ত করেছো তুমি। তোমার কখনো ভালো হবে না যদি এক বাবার সন্তান হয়ে থাকো। আমাকে আর কখনো বিরক্ত করবে না। এই কি বললি তুই? আমি এক বাবার সন্তান না মাগি? তুই 12 বাপের সন্তান। আমাকে বললে নাকি আমি এক বাপের সন্তান না? সামনে পেলে তোর মুখ আমি টেনে ছিঁড়ে ফেলবো। নেশাখোর, মেয়েবাজ, খারাপ লোক কখনো ভালো হয় না। তুই তার জলজন্ত প্রমাণ জানোয়ার আসিস আমার মুখ টেনে ছিঁড়ে ফেলতে। তোর হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। অজাতের বংশ, মর তুই মর। এত মানুষ মরে, তুই মরতে পারিস না? তীব্র আক্রোশে কথাগুলো বলেই ফোনের লাইন কেটে দিল পারমিতা। তারপর ড্রেসিং টেবিলে 2 হাত রেখে মাথা নিচু করে নিঃশব্দ অঝরে কাঁদতে লাগলো। কিশোরী বয়সের আবেগ, একটা ভুল সিদ্ধান্ত সারা জীবন ভোগাবে পারমিতাকে। বেশ বুঝতে পারছে পারমিতা এই অমানুষটার হাত থেকে মুক্তি পাওয়ার উপায় কি। বুঝতে পারছে না পারমিতার চোখের জল মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। প্রণয় খাবারের প্লেট টি টেবিলের উপর নামিয়ে রাখলো। তারপর পারমিতার পেছনে এসে দাঁড়ালো। পারমিতা আয়নার সামনে দাঁড়িয়ে কানের দুল খোলার চেষ্টা করছে। প্রণয় মুগ্ধ দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে রইল। প্রণয়ের মুখের গরম নিঃশ্বাস পারমিতার ঘাড়ে উপচে পড়ছে। পারমিতার চোখ তুলে আয়নার দিকে তাকালো। পারমিতার চোখ দুটো লাল হয়ে আছে। প্রণয় পারমিতার কাঁধে হাত রাখলো। পারমিতার 2 কাঁধ আলতো হাতে চেপে ধরে পারমিতাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। পারমিতা মাথা নিচু করে ফেললো। প্রণয় পারমিতার চিবুকে হাত রাখলো। মুখটা সামান্য উঁচু করে তুলে ধরলো। বলল, কাঁদছো কেন? পারমিতার চোখ দুটো জলে ছলছল করছে। প্রণয় বলল, এই বিয়েতে খুশি নও পারমিতা? না, আপনি ভুল ভাবছেন। তাহলে কাঁদছো কেন? এমনি। সত্যিটা আমাকে বলা যায় না? কি বলবে পারমিতা? এই মুহূর্তে অনিরুদ্ধর ব্যাপারে কথা বলতে ভালো লাগছে না। তাছাড়া সংক্ষেপে বলেও শেষ করা যাবে না, প্রথম থেকে বলতে হবে। পারমিতা দীর্ঘশ্বাস ফেলল। মিথ্যা করে বলল, মায়ের কথা খুব মনে পড়ছিল। প্রণয় এক হাতে পারমিতার মাথাটা নিজের বুকের ভেতর জড়িয়ে নিল। পারমিতা প্রণয়ের বুকে মাথা রেখে হু হু করে কেঁদে দিল। প্রণয় পারমিতার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিল। বলল, কেঁদো না। বাবা মা সারা জীবন বেঁচে থাকে না, তবে তাদের আশীর্বাদ সারা জীবন আমাদের মাথার উপরে থাকে। চলো খেয়ে নেবে। পারমিতা ইতস্তত করে বলল, আমি চেঞ্জ করব। প্রণয় বিড়বিড় করে বলল, এভাবেই তো দেখতে বেশি ভালো লাগছে। কথাটা শুনে পারমিতা হেসে ফেলল। প্রণয় বলল, ওই দিকে ওয়াশরুম যাও। থাক, এখন চেঞ্জ করব না। প্রণয় খুশি মনে পারমিতাকে হাত ধরে বসিয়ে দিল। নিজেও পারমিতার পাশে বসলো। খাবার প্লেট থেকে খাবার তুলে পারমিতাকে খাইয়ে দিল। প্রায় সবগুলো আইটেম রান্না ভালো হয়েছে। প্রণয় ভরপেট খেল। পারমিতা খুব বেশি খেতে পারল না। পারমিতা গয়নাগুলো একটা একটা করে খুলছে। গলার হার খুলতে গিয়ে বাঁধল বিপত্তি। প্রণয় বলল, আমি হেল্প করি। পারমিতা মাথা নেড়ে আচ্ছা বলল। প্রণয় পারমিতার পেছনে গিয়ে দাঁড়ালো। পারমিতার গলায় হাত রাখতে আবেশে কেঁপে উঠল পারমিতা। প্রণয় একটা একটা করে পারমিতার সবগুলো গহনা খুলে দিল। পারমিতা গহনাগুলো বক্সে ভরে প্রণয়ের হাতে তুলে দিল। বলল, এগুলো আপনার কাছে রাখুন। তোমার কাছে রেখে দাও। আমি কোথায় রাখবো? প্রণয় হাত ধরে পারমিতাকে আলমারির সামনে নিয়ে গেল। ড্রয়ার খুলে বলল, এখানে রাখো। পারমিতা গহনাগুলো রেখে দিল। আলমারির চাবি কোথায় রাখা থাকে পারমিতাকে দেখিয়ে দিল। প্রণয় বলল, আজকের পর থেকে এই আলমারিতে তোমার কাপড় সব প্রয়োজনীয় যা কিছু আছে রাখবে এবং যখন যা প্রয়োজন হবে এখান থেকে নিয়ে পড়বে। আমি অনেকগুলো নতুন শাড়ি 3 পিস কিনে এনেছি। তাছাড়া হৈমন্তীর অনেক নতুন নতুন শাড়িও রাখা আছে, তোমার পরতে ইচ্ছে করলে পরো। পারমিতা হৈমন্তীর একটা সুতি শাড়ি নিয়ে বাথরুমে চলে গেল। যার আগে বলে গেল, আমি স্নান করব, আমার ঘুমাতে দেরি হবে, আপনি ঘুমিয়ে পড়ুন। মেকআপ তুলে মাথায় শ্যাম্পু করে স্নান করে ঘরে আসতে অনেকটা সময় লাগলো পারমিতার। এসে দেখলো প্রণয় হিয়ার একপাশে ঘুমিয়ে পড়েছে। পারমিতা আর প্রণয়কে ডাকতে ইচ্ছে করলো না। ঘরে এসি চলছে, শীত শীত লাগছে। বাবা মাকে কাঁথা টেনে ঢেকে দিয়ে অন্য ঘরে চলে গেল পারমিতা। সকালে ঘুম ভাঙলো চেঁচামেচি শব্দে। কে যেন এসেছে। প্রণয়ের সাথে একটা মহিলা উঁচু গলায় কথা বলছে। হিয়াকে নিয়ে যাওয়ার জন্য খুব অশান্তি করছে। পাশের ঘর থেকে সবকিছু স্পষ্ট শোনা যাচ্ছে। এত সকালে আবার কে এসেছে? প্রণয় খুব বিচলিত বোধ করছে। ভদ্রমহিলা বলল, আমি আমার নাতনিকে নিয়ে যাব। আমি বেঁচে থাকতে সৎ মায়ের কাছে আমার নাতনিকে বড় হতে দেব না। প্রণয় বলল, আপনি ভুল ভাবছেন মা, আমি হিয়ার জন্য বিয়ে করেছি। ভদ্রমহিলা বিদ্রুপ করে বলল, তুমি কার জন্য বিয়ে করেছো সে আমার বেশ জানা আছে বাবা। হিয়া কোথায়? হিয়াকে ডাকো, আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাব। আপনি বোধহয় ভুলে আছেন, ও আমার মেয়ে, আপনি ওকে কোনোভাবে আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন না। ভদ্রমহিলার চোখ দুটো ছলছল করে উঠল। বলল, সবে বিয়ে করেছো, বছর 2 পরে আবার বাবা হতে পারবে তুমি। এই ঘরের সন্তান এলে তুমি হয়তো আমার হৈমন্তীর মেয়েটাকে আগের মতো আদর যত্ন করবে না। যে কটা দিন বেঁচে আছি
আমার মেয়ের শেষ চিহ্নকে আমার কাছে থাকতে দাও। মা, দরকার হয় আপনি কিছুদিন এখানে থাকুন, নিজের চোখে দেখুন হিয়া অযত্নে অবহেলা আছে নাকি ভালো আছে। আর একটা কথা, পারমিতা যে হিয়ার সৎ মা, এ কথাটা ভুলেও হিয়াকে বলবেন না। ভদ্রমহিলা চোখের জল মুছে হেসে ফেল। তাচ্ছিল্যের হাসি বলল, আমার নাতনিকে তুমি এতই ছোট ভাবো নাকি? আমি না বললে বুঝতে পারবে না তোমার বর্তমান স্ত্রী আমার নাতনির সৎ মা? সে বুঝতে পারবে না। হিয়া জানে আমার বর্তমান স্ত্রী হিয়ার আসল মা। ভদ্রমহিলা চমকে উঠল, বলল, এসব কি বলছো তুমি? হিয়া তো হৈমন্তীর ছবি দেখেছে, হৈমন্তীকে ভালো করে চেনে হিয়া। হৈমন্তীকে চিনে দেখে তো পারমিতাকে নিজের মা বলে মেনে নিয়েছে। আমার বিশ্বাস হচ্ছে না মিথ্যা কথা বলছো তুমি, একটু অপেক্ষা করুন, প্রমাণ পেয়ে যাবেন। প্রণয় উঁচু কণ্ঠে বলল, পারমিতা কোথায় তুমি? একটু এই ঘরে আসো তো। পারমিতা ইতিমধ্যে হাত মুখ ধুয়ে চট করে পরনের বাসি শাড়িটা পাল্টে ফেলেছে। মাথায় ঘোমটা টেনে ধীর পায়ে প্রণয়ের সামনে এসে দাঁড়ালো। পারমিতাকে আসতে দেখে ভদ্রমহিলা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। প্রণয় ইশারে ভদ্রমহিলাকে দেখে বলল, হৈমন্তীর মা, প্রমাণ করো। পারমিতা নিচু হয়ে প্রণাম করতে গেল। ভদ্রমহিলা সরে গেল, গম্ভীর কণ্ঠে বলল, থাক থাক, প্রণাম করতে হবে না। আমার নাতনি হিয়া কোথায়? প্রণয় বলল, হিয়া ওর দাদুর সাথে বাজারে গেছে। কখন আসবে? প্রণয় ঘড়ি দেখে বলল, আসার সময় হয়ে গেছে। পারমিতা, মাকে চা করে দাও। পারমিতা হ্যাঁ সূচক মাথা নেড়ে চলে যেতে নিলে তখনই ভদ্রমহিলা কি মনে করে যেন পারমিতার মুখের দিকে তাকে চমকে উঠল। বাক রুদ্ধ হয়ে এক ধ্যানে পারমিতার মুখের আদলে গড়া হৈমন্তীকে দেখতে লাগলো। ভদ্রমহিলার বুকের ভেতর কেঁপে উঠছে। হতভম্ব ভাব কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগলো। চোখ দুটো ছলছল করছে। কাপা হাতে পারমিতার এক হাত ধরে হামা করে কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে পারমিতাকে জড়িয়ে ধরে বলল, আমার হৈমন্তী, আমার হৈমন্তী, আমার মেয়েটাকে তুমি কোথায় পেলে বাবা? আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমার মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে আছে। কিছু সময়ের জন্য প্রণয় আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। নিজেকে সামলে নিয়ে বলল, মা, ও হৈমন্তী না, ওর নাম পারমিতা। ভদ্রমহিলার মতিভ্রম কেটে গেল। অস্ফুট স্বরে বিড়বিড় করে বলল, হ্যাঁ, ও কিভাবে হৈমন্তী হবে? হৈমন্তী তো মারা গেছে। ওদের দুজনের চেহারা এত মিল, আমারই গুলিয়ে যাচ্ছে। প্রণয় কৌতূহলবশত বলল, মা, হৈমন্তীর কি কোনো যমজ বোন ছিল না তো? ভদ্রমহিলার নাম রেখা। রেখা তখনও পারমিতার এক হাত ধরে রেখেছে আর বারবার পারমিতার আদলে গড়া হৈমন্তীর মুখের দিকে তাকাচ্ছে। বলল, ওকে তুমি কোথায় পেলে বাবা? প্রণয় বলল, সে অনেক কথা মা, সময় করে বলবো। পারমিতা, যাও, মায়ের জন্য এক কাপ চা নিয়ে আসো। পারমিতা চলে যেতে রেখা আবারও ওর সম্পর্কে জিজ্ঞেস করলো। প্রণয় সংক্ষেপে পারমিতার অতীতের কথা খুলে বলল শাশুড়ি মাকে। সব শুনে ভদ্রমহিলা বলল, সবই তো বুঝলাম বাবা, কিন্তু ও কি আর আমাদের হৈমন্তীর মতো হৈমন্তীর মেয়েকে আদর স্নেহ দিয়ে বড় করবে? প্রণয় ভরসা দিয়ে বলল, করবে মা। এখন হয়তো করছে, কিন্তু ওর নিজের বাচ্চা কাচ্চা হলে তখন হয়তো না করতে পারে। পারমিতা কখনো মা হতে পারবে না। এসব কি বলছো তুমি? হ্যাঁ মা, একদিকে হিয়াকে পেয়ে ওর যেমন মাতৃত্বের স্বাদ পূরণ হয়েছে, হিয়া ওর মাঝে নিজের মাকে ফিরে পেয়েছে। আমি শুধু ওদের দুজনের মনের ইচ্ছে পূরণ করেছি মাত্র। তাছাড়া আমি খোঁজ নিয়ে জেনেছি পারমিতা প্রচণ্ড বাচ্চা পছন্দ করে। ওর ভাস্তিও ওর জন্য পাগল ছিল। আপনি যখন এসেছেন, কিছুদিন এখানে থাকুন, দেখুন ওকে কাছ থেকে, তাহলে বুঝতে পারবেন। ইস, আগে বলবা না ও হুবাহু আমার হৈমন্তীর মতো দেখতে? তাহলে তো তোমাদের বিয়েতে আসতামই আমি তো বলেছিলাম আমি হিয়ার জন্য মা এনেছি। আপনারা তো উল্টো আমার কথা বিশ্বাস করেননি, উল্টো আমাদের বিবাহবার্ষিকীর ডেটে বিয়ে করেছি দেখে ফোনে রাগ দেখালেন। রেখা ইতস্তত করে বলল, আমি এখানে থাকলে তোমার বউ হিয়ার সামনে আমাকে কি বলে ডাকবে? আপনি কি বলে ডাকলে খুশি হবেন? হৈমন্তীর ছবির দিকে তাকিয়ে ভদ্রমহিলার চোখ দুটো আবারও ছলছল করে উঠল। বলল, ও কি আমাকে মা ডাকবে? প্রণয় হেসে ফেলল, দৃঢ়কণ্ঠে বলল, ওর মা নেই বললে অবশ্যই আপনাকে মা ডাকবে। শুধু আমার একটাই অনুরোধ থাকবে, হিয়ার সামনে কখনো বলবেন না পারমিতা হিয়ার সৎ মা। হিয়া মন থেকে ওকে মা বলে মেনে নিয়েছে, আশা করি আপনিও মেনে নেবেন। রেখার 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলের আলাদা আলাদা সংসার হয়েছে। হৈমন্তী বেঁচে থাকতে প্রায় এখানে এসে থাকতেন তিনি। হৈমন্তী মারা যাওয়ার পর খুব একটা আসতে পারতেন না। ছেলের বউরা আসতে দিতে চাইতো না, যদি ছোট হিয়াকে ওনার সাথে গছিয়ে দেয় সেই ভয়ে। তাও মন ছুটে গেলে প্রায় নাতনিকে দেখতে আসতেন তিনি। হৈমন্তী মারা যাওয়ার পরও নিজের কর্তব্য ভোলেনি প্রণয়। প্রায় শাশুড়িকে হাত খরচ বাবদ টাকা পাঠাতেন। তিনি না করলেও শুনতো না। রেখার স্বামী মারা গেছে তখন হৈমন্তী ছোট। অনেক কষ্ট করে একা হাতে ছেলেমেয়েদের বড় করেছেন তিনি। ছেলেরা বড় হয়েছে, সবাই আজ প্রতিষ্ঠিত। যার যার সংসার আলাদা হলেও মাকে খুব সম্মান করে ছেলেরা। প্রণয় আবার বিয়ে করেছে।
এই কথা শুনে হৈমন্তীর দাদারাই হিয়াকে নিয়ে যেতে মাকে পাঠিয়েছে। তারাও আসতে চেয়েছিল, তবে রেখা মানা করেছে, বলেছে আগে আমি গিয়ে দেখি কি অবস্থা, তারপর না হয় তোরা যাবি। পারমিতা শুধু চা না, অল্প সময়ে কাজের মাসিদের সাহায্যে চায়ের সাথে অনেক কিছু রান্না করে ফেলেছে। খাবারগুলো টেবিলে দিয়ে হিয়ার দিদাকে ডাকতে এলো, বলল চলুন জল খাবার খাবেন। রেখা বলল শুধু চা হলেই তো হতো, আপনি চলুন তো, আমিও খাইনি, চলুন একসাথে বসে খাবো। রেখা আর দ্বিমত করলো না, দুজন একসাথে বসে জল খাবার খেলো। প্রণয় আগেই খেয়ে নিয়েছে, ওদের সঙ্গ দিতে শুধু চা খেলো। পারমিতার আন্তরিকতা দেখে রেখার খুব ভালো লাগছে। মেয়েটা এটা সেটা রেখার পাতে তুলে দিচ্ছে, না করলে শুনছে না। হৈমন্তীও এমন করতো, বলতো খাও তো মা, একদিন একটু বেশি খেলে কিছুই হয় না। এই মেয়েটাকে দেখে আজ না চাইতো বারবার হৈমন্তীর কথা মনে পড়ে যাচ্ছে। পারমিতা জলের জগ আনতে রান্নাঘরে চলে গেল। প্রণয় চায়ের কাপ হাতে নিয়ে পারমিতার পিছু পিছু গেল, বলল কিছু মনে না করলে আমার একটা রিকোয়েস্ট রাখবে পারমিতা। পারমিতা প্রণয়ের চোখের দিকে তাকে বলে কি কথা? হৈমন্তীর মা কিছুদিন এখানে থাকবে, থাকুক, আমার কোনো সমস্যা নেই। তুমি কোনাকে হিয়ার সামনে মা বলে ডাকবে পারমিতা। উনি যদি অনুমতি দেয়, শুধু হিয়ার সামনে কেন, আমি ওনাকে সবসময় মা বলে ডাকবো। আত্মতৃপ্তিতে প্রণয়ের মনটা ভরে গেল। প্রণয়ের বউ ভাগ্য এতটা ভালো হবে সে ভাবনা তো ছিল না। হিয়া বাজার থেকে এসে দিদাকে দেখে খুশিতে জড়িয়ে ধরল। পারমিতাকে দেখে বলল, তুমি সবসময় বলতে তোর মা আকাশের তারা হয়ে গেছে। আমি বলতাম আমার মা আকাশের তারা হয়নি, একদিন মা ঠিকই আমার কাছে ফিরে আসবে। দেখলে তো আমার মা সত্যি সত্যি এসেছে। রেখা নাতনিকে বুকে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি ভুল বললাম দিদি ভাই, বড় হয়ে গেছি তো, বুড়ো হয়ে গেছি তো, কত কথা মনে থাকে না। হিয়া হেসে ফেলল। গল্পটা একটু সামাজিক টাইপের, জানি অনেকের কাছে খারাপ লাগবে, তবে এই ধরনের গল্প অনেকেই ভালোবাসেন, আমাকে অনেক ভালো লেগেছে। যদি গল্পটা আপনাদের কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন, আর পারমিতার সম্পর্কে কিছু মন্তব্য কমেন্টে লিখবেন। এমনকি সমাজে হওয়া উচিত। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।